আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো অবশেষে আমরা শেষ ক্লাসে আসতে পারলাম। ঠিক আছে, আমরা আজকে সম্ভবত আমরা অস্থি নিয়ে কথাবার্তা বলে ফেলছিলাম। তো অস্থি দুই রকমের আছে, নিরেট অস্থি, স্পঞ্জ অস্থি। এই দুটোর একটা পার্থক্য ছক আছে, ছকটা দেখলে তোমার দেখবে যে পড়া হয়ে গেছে। তো নিরেট অস্থি হলো 80%, স্পঞ্জ অস্থি 20%, ঠিক না? নিরেট অস্থির অপর নাম দেখে কিন্তু কম্প্যাক্ট বোন বা কর্টিক্যাল অস্থি বলা হয়। একটু ভালো করে দেখো অপর নামগুলা, এটা যাতে ভুল না হয়। হ্যাঁ, তো আমাদের সবচেয়ে বড় বড় অস্থিগুলা মোটামুটি সবই কি কম্প্যাক্ট বোন বা হচ্ছে নিরেট অস্থি। আর পাখিদের অস্থি, সকল মাছের অস্থি, এগুলো সব হলো স্পঞ্জি অস্থি। তো একটা কথা আছে, তোমরা হয়তো প্যাচ লাগতে পারে কথাটা, এটা হলো যে কমল অস্থি থেকে। ইয়েস। তো আজকে হচ্ছে মেনলি কথাটা হচ্ছে কি, আমাদের যে একটা হাড্ডি দেখি, হাড্ডি মনে করি এই একটা হাড্ডি, হ্যাঁ, হাড্ডির এই বাইরের দিকের অঞ্চলটা, এই যে বাইরের দিকের অঞ্চলটা থাকে হলো নিরেট, নিরেট। বাইরের দিকের অঞ্চলটা থাকে এরকম নিরেট, আর ভিতরের জায়গাটা থাকে ফাঁপা। বা মাঝে মাঝে এরকম হয় যে মাঝে মাঝে এরকম হয় যে এই হাড্ডির এই জায়গাটার মাঝখানে ভিতরে ভিতরে স্পঞ্জ অস্থি থাকে, ভিতরে থাকে কি স্পঞ্জ অস্থি। তাহলে স্পঞ্জ অস্থির অবস্থান হলো দুটা নিরেট অস্থির মাঝখানে। হ্যাঁ, আমরা মেডিকেলে এটা এইভাবে বলি যে আউটার কম্প্যাক্ট ইনার স্পঞ্জি, আউটার কম্প্যাক্ট ইনার স্পঞ্জি এভাবে বলি মাঝে মাঝে, বুঝছো? তো স্পঞ্জের অস্থির একটা অবস্থান কোথায় জানো? দুটা নিরেট অস্থির মাঝখানে বা নিরেট অস্থির ভিতরের দিকে অনেক সময় স্পঞ্জ অস্থি থাকতে পারে, বুঝছো? তো নিরেট মানে হচ্ছে যতটুকু আছে অতটুকু ধীর, যতটুকু আছে অতটুকু ধীর, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা থাকতে পারে। তবে যতটুকু নিরেট অস্থি অতটুকুর মাঝখানে ফাঁকা নাই। তাহলে মনে করো যে এতটুকু হচ্ছে নিরেট অস্থি, এতটুকু হচ্ছে নিরেট অস্থি, কিন্তু এতটুকুর মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই। ঠিক আছে, নিরেট অস্থি মানে যে পুরাটা একবারে গাঢ় আবরণ দিয়ে মানে ঘন ঘন থাকতে হবে এরকম না। কথা হচ্ছে যতটুকু অস্থি আছে অতটুকু একবারে নিরেট, এটার মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই, এটা একবারে শক্ত, কামড় দিলে দাঁত সব ভেঙে যাবো গা, বুঝছো? তো নিরেট অস্থি মানে এমন না যে পুরাটা অস্থি এরকম ঘন থাকতে হইব, পুরা ভরা থাকতে হইব অস্থি, এরকম না। নিরস্থির মাঝখানে ফাঁকা জায়গা থাকে, এটা অনেক সময় অস্থি মজ্জা বলে, ঠিক না? অস্থি মজ্জা, ক্যালসিয়াম যে আমরা খাই, মনে করি যে ক্যালসিয়াম, ওইটাও বলে। ঠিক আছে, তো মনে রাখো যে স্পঞ্জস্থি এবং নিরোটস্থির একটা পার্থক্য ছক আছে, একটু দেখে নিবা, শেষ, এটা কঠিন কিছু না। নিরোটস্থির একক করে বলে হেবারসিয়ান তন্ত্র, আর স্পঞ্জস্থির একক করে বলে ট্রাবেকুলা। একটু ভালো করে দেখো। হ্যাঁ, স্পঞ্জস্থির একটা আমার নাম ক্যান্সালাস অস্থি। তো একটু এই জায়গায় রিডিং দিলে বুঝতে পারবা। তোমার আমি মেন জিনিসটা পড়াই দিছি। আমার যে হেবারসিয়ান তন্ত্রটা কিন্তু সিকিউতে আছে, এবং আদর্শ কোষরেখার গঠন সিকিউতে অনেকবার আসে, কঙ্কালতলের কাজ অনেকবার আসে, এগুলো কিন্তু পড়াই দিছি আমি। ঠিক আছে, সিকিউ তুমি খুলে দেখো, বই থেকে সিকিউ খুলে দেখো। আচ্ছা, এবার আসো আমরা, আমাদের একটা মার্কার নেই। হ্যাঁ, ঠিক আছে, মার্কারে কালি আছে তো, এটা না কালি আছে? হ্যাঁ, কালি আছে। ওকে, তো আজকে মূলত কোমল আস্থি বা তরুণ আস্থি থেকে, তরুণ আস্থি, তরুণ আস্থি। আমরা তরুণ আস্থি কি, আমরা প্রথম অধ্যায় একটু আমরা কিন্তু প্রথম দিকে প্রথম পার্টে একটা ইয়ে নিয়েছিলাম, কনসেপ্ট নিয়েছিলাম, ঠিক না? এটার নাম হলো কার্টিলেজ, কার্টিলেজ। তো তরুণ আস্থি কিন্তু অনেক সময় কোষ্ঠ বলা হয়, তাই না? কোষ্ঠ না, সরি, কি বলে, কন্ড্র। কন্ড্র কথাটা মানে হচ্ছে তরুণ আস্থি, গ্রিক। কন্ড্র মানে কি? তরুণ আস্থি বোঝায়। কন্ড্র, কন্ড্র কথাটা মানে কি বোঝাবো সময়? তরুণ আস্থি বোঝাবে, মনে রাখো। আমরা বায়োলজিতে কন্ড্র দ্বারা কি বোঝাবো? কন্ড্র, কন্ড্র দ্বারা কি বোঝাবো? আমাদের তরুণ আস্থিকে মিনিং করবে। ঠিক আছে, তো দেখো তো, আমি যদি বলি তরুণ আস্থির আবরণের নাম কি, কয়েকটা কথা আমি একটু বই থেকে দেখে বলি। কয়েকটা কথা এমসিকিউতে আসে বেশি বেশি। নতুন নতুন বইটা কই রে, নতুন বইটা, নতুন রাইটারের বইটা কই পাইছি, নতুন বই থেকে বলে দেখে, নতুন কিছু থাকলে বলে দিব আর কি। তরুণ আস্থি থেকে মেইনলি আসে কি জানো? তরুণ আস্থি থেকে মেইনলি আসে হচ্ছে তোমার এটাকে বলে তরুণ আস্থির প্রকারভেদ থেকে, উদাহরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্নটা আসে। তো দেখো আমি তোমাকে বলি। আচ্ছা, হ্যাঁ, তরুণ আস্থির মধ্যে তুমি একটা কথা মনে রাখবে সবার আগে। দেখো ভাইয়া, অস্থির মধ্যে রক্তনালী ছিল কিনা মনে করে দেখো। আমি তোমাকে হেবারসিয়ান তন্ত্র দেখেছিলাম নি? হেবারসিয়ান তন্ত্রের মাঝখানে বলতো, সবার মাঝখানে কি হেবারসিয়ান নালী ছিল, এই নালীটার মাঝখানে দেখছিল ধমনী শিরা বলছিলাম কিনা, এগুলো আছে। চিত্র দেখো, হেবারসিয়ান তন্ত্র রাখছিলাম না গুলা গুলা দিয়ে, সবার মাঝখানে যে গুলাটা, এটার মধ্যে দেখবে ধমনী শিরা এগুলো দিছি। কথা মানে হচ্ছে এখানে রক্তনালী আছে, কি আছে? রক্তনালী আছে। কিন্তু বা রক্তের সাথে একটা কানেক্টেড আছে। আমরা জানি যে অস্থি থেকে অস্থিমজ্জা থেকে কি উৎপন্ন হয়? রক্ত উৎপন্ন হয়। তাহলে ওখান থেকে কিন্তু অস্থি যেটা, সেখান থেকে রক্ত উৎপন্ন হবে, রক্তনালীর সাথে একটা সম্পর্ক থাকবে। কিন্তু তরুণ আস্থি যেটা, এটার মধ্যে কিন্তু রক্তের সাথে কোনো সরাসরি সম্পর্ক নাই। অর্থাৎ আমাদের অস্থি কিন্তু রক্তের দ্বারা পুষ্টি পায়, কিন্তু আমাদের তরুণ আস্থি কিন্তু রক্তের সাহায্যে, রক্তনালীর সাহায্যে পুষ্টি পাওয়া লাগে না, বুঝছো? এটার ম্যাট্রিক্স থেকেই এরা পুষ্টি নিয়ে নিতে পারে। তো মনে রাখো একটা কথা, ভালো করে মনে রাখো, এই তরুণ আস্থি হলো রক্তনালী নাই, রক্তবাহিকা নাই বা রক্তনালী নাই। এটা ভালো, এটা গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। অস্থির সাথে তরুণ আস্থির একটা গুরুত্বপূর্ণ পার্থক্য কি? রক্তনালী নাই এবং এখানে ক্যালসিয়াম থাকে না, এটা তো আমরা জানি। রক্তনালী নাই, ক্যালসিয়াম থাকে না। অর্থাৎ অস্থি থেকে
অস্থি থেকে ক্যালসিয়ামটা বাদ দিলে এটার নাম তরুণ আস্থি। আমরা প্রথম পার্টে দেখাইছিলাম, ঠিক না? ক্যালসিয়াম নাই, ঠিক না? এজন্য এত বেশি শক্ত না, এত বেশি শক্ত না, এজন্য তো বলে তরুণ আস্থি বা কোমল আস্থি। কোমল মানে কি? কোমল আস্থি মানে হচ্ছে কোমল যোগ অস্থি, মানে যে অস্থিটা কোমল, যে অস্থিটা নরম, ঠিক না? একটু নরম অস্থি থেকে একটু নরম জিনিস, সেটা বলবো কি? তরুণ আস্থি। এছাড়াও আমরা এটা বলতে পারি, দেখো নাম হলো তরুণ আস্থি মানে কি? তরুণ যোগ অস্থি, যে অস্থিটা তরুণ, বুঝছো? একটু পুরাতন, একটু কচি, পুরাতন না, একটু কচি, মানে একটু ইমেচিওর, একটু নরম সরম। যেমন আমাদের কানের যে স্তরে দেখো, কানেরটা ধরে দেখো, এটা কিন্তু একটু বাঁকে, হ্যাঁ বেঁকে যায়, কিন্তু স্থিতিস্থাপক। কিন্তু এটা কি অস্থি কি স্থিতিস্থাপক? অস্থিরে তুমি ইচ্ছা করে এরকম করতে পারো? পারবা না। তোমার হাতের অস্থিরে পারবা এরকম ফ্লেক্সিবল করতে? পারবা না, কিন্তু ভেঙে যাবে কিন্তু, ঠিক আছে না? অস্থি কিন্তু ভঙ্গুর, কিন্তু তরুণ আস্থি কিন্তু ভঙ্গুর না। তুমি দেখো তো কান যেটা আছে, কানের মধ্যে অস্থি আছে কিনা, তরুণ আস্থি আছে কিনা? তরুণ আস্থি কিন্তু তুমি যতই মুছটাও কান কিন্তু ভাঙবে না। নাকের যে ডগাটা, নাকের ডগাটার মধ্যে কি থাকে? তরুণ আস্থি থাকে। তুমি যতই বাঁকাও নাড়াও কিন্তু এটা ভাঙে না। তাহলে তরুণ আস্থি অভঙ্গুর, এবং এটা স্থিতিস্থাপক, অবশ্যই কি স্থিতিস্থাপক, হ্যাঁ নমনীয়, নমনীয়, এবং রক্তনালী থাকে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন, রক্তবাহিকা থাকে না। তো নিচের কোনটি তরুণ আস্থির বৈশিষ্ট্য নয়, এমন একটা প্রশ্ন আসতে পারে। আমরা এটা খেয়াল রাখবো, ঠিক আছে না? এটা বুঝে বলে খেয়াল থাকবো, দেখবা, ঠিক আছে না? এটা গেল। এরপরে আসো, আমরা যদি বলি, এই যে নাকের মধ্যে থাকে, কানের মধ্যে থাকে, হ্যাঁ হিউমারাসের মস্তকে থাকে, বড় বড় হাড্ডির মাথার মধ্যে থাকে কি? তরুণ আস্থি, মনে রাখো, ঠিক আছে? যাই হোক, রক্তনালী নাই, ক্যালসিয়াম নাই, এটা খেয়াল রাখবো আমরা। তরুণ আস্থির আবরণের নাম কি? সবার প্রথম প্রশ্ন, তরুণ আস্থির আবরণের নাম কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে মেডিকেল এডমিশনে বা বিভিন্ন এডমিশন পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে, সেটা হলো যে আমার তরুণ আস্থির বিভিন্ন প্রকারভেদ, উদাহরণ একটু পরে পড়বো। নাম হলো পেরিকন্ড্রিয়াম। নাম হলো কি? কন্ড্র মানে যেহেতু কন্ড্র কথাটা মানে কি? কন্ড্র কথাটা মানে হচ্ছে তরুণ আস্থি, তাহলে পেরিকন্ড্রিয়াম মানে কি? তরুণ আস্থির আবরণ, ঠিক আছে? একটা কথা। 2 নম্বর কথা হলো, তরুণ আস্থির কোষগুলোরে আমরা কি বলবো? তরুণ আস্থির কোষগুলোরে আমরা কি বলবো? কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, এগুলো বলবো। তাহলে এখানে কোষগুলোরে কি বলবো? কোষ, এখানে কোষগুলোরে বলবো কি বলতো? কোষগুলো বলবো দেখো, অপরিণত অবস্থায় বা ইমেচিওর অবস্থায় বলবো যে কন্ড্রোব্লাস্ট। কন্ড্রো মানে তো তরুণ আস্থি, ব্লাস্ট মানে কি? অপরিণত কোষ, ঠিক আছে না? আর কন্ড্রো মানে কি? তরুণ আস্থি। তরুণ আস্থির অপরিণত কোষ, এটা প্রাথমিক অবস্থায় এরকম থাকবে, পরবর্তীতে পরিণত অবস্থায় রূপান্তর হয়ে যাবে কিসে? কন্ড্রোসাইটে। সাইট মানে কি? পরিণত কোষ, আমরা আগেও পড়ছি, ঠিক না? সাইট শব্দটা থাকা মানে কি? পরিণত কোষ। আর কন্ড্রো মানে তো কার্টিলেজ বা তরুণ আস্থি, তো তরুণ আস্থির পরিণত কোষ, ঠিক আছে না? তাহলে আমরা ব্লাস্ট এবং সাইট কথাটা অনেক জায়গায় পাই, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে এটা কি পরবর্তীতে এর রূপান্তর হয়ে যায়, ঠিক আছে? গেল। এরপর আসো, যদি বলি এখানের ম্যাট্রিক্সটার নাম কি? ম্যাট্রিক্সের নাম হলো কন্ড্রিন। নাম কি? কন্ড্রিন। যেখানে প্রোটিন থাকে, কন্ড্রোমিউকয়েড, কন্ড্রোঅ্যালবিনয়েড, ঠিক আছে না? তাহলে এই জায়গাটা এখানে একটা ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সের নাম কি? ম্যাট্রিক্সের নাম কি? ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্স মানে কি? মাতৃকা। মাট্রিক মানে কি? যে জায়গার মধ্যে তরুণ আস্থির বিভিন্ন উপাদান ছড়াইয়া থাকবে, ঠিক না? এর নাম কি? দেখো তো। তাহলে যেহেতু কন্ড্রো মানে হলো তরুণ আস্থি, তাহলে এখানে যে প্রোটিন থাকবে এর নাম কন্ড্রিন, ঠিক না? কন্ড্রিন টাইপের প্রোটিন। তাহলে আমরা এখানে যে প্রোটিন থাকবে তার কি? কন্ড্রো প্লাস ইন, আমরা বলতে পারি কন্ড্রো প্লাস ইন। ইন মানে কি? প্রোটিন। আমরা জানি ম্যাক্সিমাম শব্দের সাথে ইন লাগাই দিলে কি হয়ে যায়? প্রোটিন হয়ে যায়। তাহলে কন্ড্রো প্লাস ইন নাম হয়ে গেছে কন্ড্রিন, ঠিক আছে না? তো এখানে মূলত ম্যাট্রিক্সে কি থাকে? কন্ড্রিন নামক পদার্থ থাকে, বা ম্যাট্রিক্সটা কি বলা হয়? কন্ড্রিন বলা হয়। কন্ড্রিনের মধ্যে 2টা প্রোটিন থাকে। কন্ড্রিন যেহেতু একটা প্রোটিন, তো কন্ড্রিন টাইপের প্রোটিন কারা কারা? একটা হলো যে কন্ড্রো মিউকয়েড, সংক্ষেপে লিখলাম CM, কন্ড্রোমিউকয়েড, আর একটা হলো কন্ড্রোঅ্যালবিনয়েড, বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? তুমি এই জিনিসটা লেখা রাখবা। এরপরে আসো, অনেক কথাই আছে। তো এখানে ম্যাট্রিক্সে কিছু তন্তু থাকে, মনে রাখো। এখানে কি থাকে? বিভিন্ন তন্তু থাকে। এখানে কি থাকে? বিভিন্ন তন্তু থাকে। তন্তুর মধ্যে প্রধান কোনটা, এটা যদি জিজ্ঞাসা করে। অনেকগুলো তন্তু থাকে, এর মধ্যে কোলাজেন তন্তু প্রধান। এটা পারতে হবে। এর মধ্যে অনেক তন্তু থাকে, নাম কি? একটা হচ্ছে কোলাজেন তন্তু, কোলাজেন বানান বলতে পারে। কোলাজেন তন্তু রয়েছে প্রধান, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? তন্তু থাকে। তন্তুর মধ্যে প্রধান কোনটা? কোলাজেন তন্তু প্রধান, এটা পারবা, ঠিক আছে? তাহলে আবরণের নাম বললাম। তাহলে রক্তনালী নাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো রক্তনালী যেহেতু নাই, ব্যাপনের মাধ্যমে কিন্তু খাইনি ঘটে, জায়গা ব্যাপন ঘটে, এটা মনে রাখো। রক্তনালী নাই যেহেতু, রক্তনালী দিয়ে দেওয়া রক্তটা এখান থেকে যাইতে পারতেছে না, বিভিন্ন বস্তু আসা যাওয়া করতে পারতেছে না। এখানে কেমনে যায়? ব্যাপনের মাধ্যমে বেশি ঘনত্ব জায়গা থেকে কম ঘনত্বের দিকে অটোমেটিক চলে যায়, রক্তনালী দিয়ে বাহিত হওয়া লাগে না, বুঝছো? এটা ভালো করে মনে রাখবা। তাহলে এখানে কয়েকটা কথা খেয়াল রাখো, তাহলেই চলবো, ঠিক আছে? তাহলে ব্লাস্ট কথা মানে কি? অপরিণত। সাইট কথাটা মানে কি? পরিণত। এগুলো হচ্ছে আমরা জানি, এই জন্য বারবার বললাম না কি। তাহলে আমরা আশা করি আবরণের নাম পারবো। এখানে কোষগুলা কথা আমরা কন্ড কথাটা খেয়াল রাখতে পারবো। তারপরে প্রোটিনের নাম কন্ড্রিন, এই কথাগুলো পারবো, ঠিক আছে না? আচ্ছা, এবার যদি একটা কথা বলি যে ভাই, এই যে তরুণ আস্থি পড়তেছি, সবচেয়ে শক্তিশালী তরুণ আস্থি কোনটা? সবচেয়ে শক্তিশালী তরুণ আস্থি কোনটা? সবচেয়ে শক্তিশালী তরুণ আস্থি কোনটা? সবচেয়ে শক্তিশালী
হচ্ছে সবচেয়ে শক্তিশালী মজবুত, সবচেয়ে শক্তিশালী ও মজবুত কোনটা? শক্তিশালী প্লাস মজবুত তরুণ অস্থি কোনটা? ঠিক আছে, তুমি বলবো যে ফাইব্রো কার্টিলেজ। কার্টিলেজ মানে তো কি? কার্টিলেজ মানে তো তাহলে ফাইব্রো কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। কার্টিলেজ মানে তরুণ অস্থি, ফাইব্রো মানে মনে রাখবে যে শক্তিশালী। ঠিক আছে না? আচ্ছা, তাহলে একটু খেয়াল রাখতে হবে, গুছাই নিও আর কি জিনিসটা। বইয়ে তো সবই লেখা থাকে, আমি তোমার হুবহু কিন্তু বইয়ের মতো লেখাই নাই। কিছু কিছু টিচার আছে বইয়ের মধ্যে যেভাবে লাইনগুলো আছে এইভাবে হুবহু আবার লেখে, এটার নাম নোটও লেখেন না ভাই। দেখো তুমি দেখো তো বইয়ের মধ্যে যে লাইনগুলো লেখা আছে আমি কিন্তু হুবহু এভাবে লেখে নাই, আমি তো নিজের মতো করে স্টাইল করে লিখছি, দেখতে অন্যরকম লাগতেছে, ঠিক না? ঠিক আছে, তাহলে আমরা আবরণ পারবো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভাই মনে রাখো ক্যালসিয়াম থাকে না, থাকে না, আর হচ্ছে আবরণটার কথা খেয়াল রাখবো। হুম, তারপর হচ্ছে আর কি বলবা, হ্যাঁ আরো কিছু কথা আছে। তরুণ আছে লুব্রিসিন নামক কি থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, যেটা কি জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা পিচ্ছিল কারক হিসেবে কাজ করে। পিচ্ছিল কারক, পিচ্ছিল কারক মানে হচ্ছে লুব্রিকেটর, এটা মনে রাখো। তরুণ আস্থি মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণীয় কঙ্কাল। ভ্রূণীয় মানে কি? বাচ্চা কালের কঙ্কাল। বাচ্চা কালের কঙ্কাল কি নরম নরম হবে না? তুমি দেখবে বাচ্চাদের আছে না, হাড়গুলো কিন্তু এত নরম শক্ত না, আমাদের মতো এত শক্ত না। মনে রাখবা যতই তুমি বড় হইতে থাকবা তোমার হাড়গুলো আরো শক্ত হইতে থাকবে। ঠিক আছে, একটা সময় গিয়া যখন তুমি ইয়াং হয়ে যাবা, অ্যাডাল্ট হয়ে যাবা, তখন দেখবে সবচেয়ে বেশি শক্তিশালী। এবং আবারও বুড়া বুড়া হইতে হইতে বা বয়স বাড়তে বাড়তে আবারও অস্থিগুলো ক্ষয় হওয়া শুরু করবে। তাহলে শুরু হয়, বাড়ে, একসময় শেষ হয়ে যায়। বুঝছো, এটাই তো আমাদের জীবন। জন্ম নিবা, বড় হইবা, একসময় মারা যাবা। ঠিক আছে না? এবং কনডেক্টিস জাতীয় মাছ, কনডেক্টিস কারা বলো তো? তরুণাস্থিময় মাছ না? মনে করে দেখো তো, প্রথম অধ্যায়ে পড়ছিলা পানির বিভিন্ন শ্রেণীবিন্যাস, সেখানে দেখো কনডেক্টিস মানে কি? তরুণাস্থিময় মাছ না? তাহলে আমার তোমার যদি জিজ্ঞাসা করে তরুণাস্থিময় মাছ কোনগুলা, তুমি তো বলবো তো কনডেক্টিস। তাহলে এখানে তো কনডেক্টিস লেখা আছে। ঠিক আছে না? তো প্রথম অধ্যায়ে কিন্তু তোমরা অনেকেই পড়ছো কনডেক্টিস, তারপরে তোমার অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কুপ্টেরিজি পড়ছো না? পড়ছো কিন্তু। ঠিক আছে, তাহলে আশা করি এখান থেকে তোমার আর বেশি একটা ঝামেলা নাই। আমি তোমার মেইন কথাগুলো বলে দিচ্ছি, যেগুলো হইতে পারে না হইতে পারে বলে দিচ্ছি। এখান থেকে তোমার কখনো সিকিউ আসে না, এখান থেকে এমসিকিউ আসে। তো এমসিকিউ ভিত্তিক এই কথাগুলো তোমার মনে রাখতে হবে। ভাই আবরণের নাম কি, কোষের নাম কি, বা ম্যাট্রিক্সটার নাম কি, তারপর হচ্ছে ভাই সবচেয়ে শক্তিশালী কোনটা, ফাইব্রোকার্টিলেজ। আর সবচেয়ে শক্তিশালী অস্থি কোনটা বলো তো? তোমরা বলো। এবার আমরা পড়বো মূলত পড়বো হচ্ছে প্রকারভেদটা, তরুণ অস্থির প্রকারভেদ, তরুণ অস্থির প্রকারভেদ পড়বো আমরা। তো অনেক রকমের, 4 রকমের আছে। হায়ালিন, হায়ালিন, তারপর হচ্ছে তোমার স্থিতিস্থাপক পিত্তদন্তময়, আর শ্বেতদন্তময়, একটা কি চুনময়। তাহলে আমি একটু নামগুলো লিখি, তোমরা লেখার দরকার নেই, এটা তোমরা লিখো না, তোমরা লিখবা এটা, নোট করবা এটা। আর এটা তোমার যেহেতু হুবহু বইয়ের মধ্যে আছে, এটা তোমার নোট করার কিছু নেই। তোমার আমার লেখার সুবিধার্থে আমি দেখতেছি আর কি, আমার আমার লিখতে মানে বললে তো হবে না। হায়ালিন বা স্বচ্ছ, হায়ালিন বা স্বচ্ছ। তো এইগুলো অনেকে চিত্র আঁকা পড়ে, কিন্তু আসলে চিত্রগুলো কখনো পরীক্ষা আসতে দেখি নাই, বা আসেও না। জাস্ট এখান থেকে এমসিকিউ পড়া আসে, এমসিকিউ পরীক্ষা আসে, এবং হচ্ছে তোমার এমসিকিউ ভিত্তিক এমসিকিউ তোমার হচ্ছে একাডেমিকও আসে, এবং হচ্ছে অ্যাডমিশনও আসে, এমসিকিউ আসে এখান থেকে। বা কোন তরুণাস্থির প্রকারভেদ কোনটা, এটা কিন্তু খুব হট টপিক, খুবই 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 কোটি কোটি % ইম্পর্টেন্ট এই টপিকটা। তরুণাস্থির প্রকারভেদ স্যারদের খুবই পছন্দের টপিক এটা, বুঝছো? মেডিকেলে গিয়েও জিজ্ঞাসা করে, মেডিকেলেও আছে। তো স্থিতিস্থাপক বা মানে একটা কি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বা বাংলাটা কি পিতদন্তময়, পিত। 3 নম্বরে হচ্ছে তোমার শ্বেতদন্তময়, শ্বেততন্তুময়। 4 নম্বরটা হলো ক্যালসিফাইড, ক্যালসিফাইড তোমরা লিখবা না, ক্যালসিফাইড অথবা বলা হয় যে চুনময়, ক্যালসিয়াম চুনময়, হ্যাঁ চুনময়। তো হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি উদাহরণ আছে হলো তোমার স্বচ্ছের মধ্যে, এই জায়গার মধ্যে। তাহলে আমরা এটা পড়বো না, এটা আমরা পড়বো না, এই বাকি 3টা পড়বো। ঠিক আছে, বাকি 3টা পড়ে ফেললে তাহলে বাকি যা আছে সবকিছু স্বচ্ছ বা হায়ালিন। ঠিক আছে, ঠিক আছে। তো সর্বপ্রথম এটা পড়ে ফেলি, দেখো নিচের থেকে উপরের দিকে যায়, নিচের থেকে উপরের দিকে যায়। চুনময় বা ক্যালসিয়াম। বলতো মানবদেহের সবচেয়ে মানবদেহের সবচেয়ে বড় বড় দুইটা হাড়ের নাম বলতো। তুমি বলবো যে ভাই আমার হাতের মধ্যে একটা বড় অস্থি আছে, এটার নাম হলো হিউমারাস। আর পায়ের মধ্যে সবচেয়ে বড় অস্থিটার নাম হলো ফিমার। সবচেয়ে মোটামুটি সবচেয়ে বড় বড় অস্থি দুইটার নাম বললাম কি, একটা নাম হিউমারাস, একটা হলো ফিমার। তো মনে রাখো হিউমারাস এবং ফিমারের মস্তকে, মাথার মধ্যে কি থাকে, এই ধরনের থাকে। ঠিক আছে, তাহলে তুমি একটু টেকনিক্যালি মনে ক্যালসিফাইড মানে অনেক বেশি ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম তো সাদাই হয়, আর চুন তো সাদাই হয়, তাহলে এই চুনের সাথে কিন্তু ক্যালসিয়াম মিলে, ক্যালসিয়াম সাদা বা হচ্ছে চুন তো সাদা হয়। ক্যালসিয়াম গুলো তো আমরা হাড় থেকে ক্যালসিয়াম খাই না অনেক সময়, কোরবানির সময় বিভিন্ন অনুষ্ঠানে খাই না, বা নেহারি বলি অনেক সময় নেহারি, তো এইগুলো কিন্তু সাদা হয়। সাদা চুন ক্যালসিয়াম কথাটার সাথে কিন্তু কানেক্টেড একটা ব্যাপার, সাদা 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 ব্যাপারটা কিন্তু মিলে।
তো তুমি মনে রাখবা আমাদের যে হাতের সবচেয়ে বড় অস্থি, পায়ের সবচেয়ে বড় অস্থি, এগুলোর মধ্যে মনে করবা যে অনেক বেশি ক্যালসিয়াম থাকবে, অনেক বেশি ক্যালসিয়াম আছে, এমনি মনে রাখবা যে এটি ক্যালসিফাইড বা চুনময়। ঠিক আছে, তুমি বই থেকে দেখো ক্যালসিফাইড এর উদাহরণ দুইটা, একটা হলো হিউমেরাস এবং ফিমারের মস্তক। ঠিক আছে, এর মুখস্থ কিছু নয়, আবার এমনি মনে থাকতো যে অনেক বেশি ক্যালসিয়াম আছে। আমি মনে রাখতাম যে হাতের সবচেয়ে বড় অস্থি এবং পায়ের সবচেয়ে বড় অস্থির মধ্যে ক্যালসিয়াম বেশি থাকবে, শেষ। আমি এমনি মনে রাখতাম। তুমি কথা বুঝতেছো? ওকে। শ্বেততন্তুময়, শ্বেততন্তুময়, শ্বেততন্তুময়ের মধ্যে মনে রাখবা যে ভাই দুইটা 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 জিনিস থাকবে, দুইটা জিনিস থাকবে। দেখো তো লেখা আছে যে ভাই বিভিন্ন রকম সন্ধিতে, সন্ধি মানে কি? সন্ধি মানে কি একটা জিনিস দিয়ে কোনো সন্ধি হবে না? তাহলে কি বললাম? শ্বেততন্তুময়ের মধ্যে মনে রাখতে বললাম যে ভাই হ্যাঁ, যে মিনিমাম দুটো জিনিস থাকবে, অর্থাৎ একাধিক জিনিস দিয়ে তৈরি হলে একাধিক ব্যাপারটা চলে আসে, তুমি মনে রাখবে এটা শ্বেততন্তুময়। কেমন মনে রাখবে? দেখো তো শ্বেততন্তুময়ের মধ্যে দেখো তো লেখা আছে দুইটি কোষের মধ্যবর্তী অঞ্চল, এটা বলে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, ঠিক আছে? ইন্টারভার্টিব্রাল মানে কি? দুইটা ভার্টিব্রাল মধ্যে যে জয়েন্ট, এটা বলে কি ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা ইন্টারভার্টিব্রাল। ইন্টারভার্টিব্রাল মানে কি? দুইটা ভার্টিব্রাল মাঝখানে। চিন্তা করো এই একটা ভার্টিব্রা বা কোষেরুকা, এই একটা কোষেরুকা, এই যে মাঝখানে যে জয়েন্ট আছে না, একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটা বলে শ্বেততন্তুময় জয়েন্ট। যেহেতু দুইটা জিনিস চলে আসছে তাহলে বলবো শ্বেততন্তুময়। ঠিক আছে না? এরপর আসলে যে স্থিতিস্থাপক, তাহলে আরো আরো কয়েকটা উদাহরণ আছে, যেমন ধরো ট্যান্ডন। যখনই তোমরা বলো ট্যান্ডন, ট্যান্ডন মানে কি একটা জিনিস না, ট্যান্ডন মানে হচ্ছে অস্থি এবং পেশির সংযোগ। ঠিক না? দুটো জিনিস আসলো, শ্বেততন্তুময় বলবা। অনেকে অনেক ছন্দ দিয়ে ওগুলো পড়ায়, কিন্তু আমার ছন্দ এত বেশি মনে থাকে না, বা আমার মনে হয় না ছন্দ এত বেশি মনে থাকে তোমাদের। এজন্য আমি চেষ্টা করতেছি অন্য উপায়ে বলার চেষ্টা করো। তোমার যদি মনে হয় যে ভাই অন্য কোনো ছন্দ আমার বেশি মনে থাকে, তখন তুমি ছন্দ ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার আসলে লিগামেন্ট। লিগামেন্ট বললে কি তখন কি একটা জিনিস দিয়ে কোনো লিগামেন্ট হয় না, দুইটা অস্থি, এক অস্থির সাথে অস্থির একটা সংযোগ, এটা বলবো লিগামেন্ট, তাই না? তাহলে এই যে একাধিক জিনিস চলে আসতেছে, এটা বলবা কি? তুমি হচ্ছে শ্বেততন্তুময়ের উদাহরণ। ঠিক আছে, বই থেকে তুমি মিলিয়ে দেখো। তাহলে এটা গেল স্থিতিস্থাপকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সবার আগে তোমার খেয়াল রাখতে হবে স্থিতিস্থাপকের অপর নাম হলো পীততন্তুময়, তার ইংরেজি হলো ইউলুস ফাইবাস। ইউলোফাইবাস, ইউলোফাইব্রাস। ঠিক আছে না? এটা খেয়াল রাখতে হবে। তো অনেকে স্থিতিস্থাপক পড়ে যায়, কিন্তু পরীক্ষা হলে যে এটার অপর নাম যে পীততন্তুময়, এটা অনেকে ভুলে যায়। ভালো করে খেয়াল রাখো, ভালো করে খেয়াল রাখো। পীততন্তুময়ের অপর নাম কি? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকের অপর নাম কি? পীততন্তুময়। হ্যাঁ, এটা কিন্তু ভুল করা যাবে না। আর এটা ইংরেজি হলো হোয়াইট ফাইব্রাস, সাদা, শ্বেত মানে সাদা। আর ক্যালসিফাই, ক্যালসিফাই শব্দটা ইংরেজি, এটা ইংরেজি, ঠিক না? আর হায়ালিন এটাও ইংরেজি। তাহলে মোটামুটি ইংরেজি নিয়ে আমাদের ক্লিয়ার, ইংরেজিতে যদি প্রশ্ন করে আমরা পারবো। তারপর স্থিতিস্থাপক উদাহরণ করে মনে রাখবা। দেখো স্থিতিস্থাপক 2 নাম্বারটার উদাহরণ তুমি মনে রাখবা। স্থিতিস্থাপক কথাটা মানে কি? ইলাস্টিক না? ইলাস্টিক শব্দের অর্থ কি? স্থিতিস্থাপক। ইলাস্টিকের ই আছে, ই দিয়ে তুমি মনে রাখবা, তিনটা ই, ট্রিপল ই দিয়ে মনে রাখবা যে স্থিতিস্থাপক। ঠিক আছে, এই ট্রিপল এর মিনিং কিন্তু আবার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং না, বুয়েটের একটা বিভাগ না। এই তিনটা ই দিয়ে তুমি উদাহরণ মনে রাখতে পারবা। ই দিয়ে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। ই দিয়ে কি? ইউস্টেশিয়ান টিউব, বানান বলতে পারে। ইউস্টেশিয়ান টিউব মানে কি? ইউস্টেশিয়ান নালী। ই দিয়ে মনে রাখবা এক্সটার্নাল আর, এক্সটার্নাল ইয়ার মানে কি? বহিকর্ণ। তো বহিকর্ণটা কিন্তু আমরা বলি পিনা। কেন পিনা বলে জানো? কারণ হচ্ছে পানের মতো দেখতে, এটা নাকি পানের মতো দেখতে, এই জন্য বলে পিনা। বুঝছো? তো বহিকর্ণ বা পিনা বলতে পারো। এক্সটার্নাল আর মানে কি? দেখো এক্সটার্নাল আর মাঝখানে আমাদের কানের কিন্তু 3টা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। ঠিক আছে না? তাহলে তুমি বলতে পারো যে এক্সটার্নাল আর, মাঝখানেরটা বলতে পারো যে মিডল আর, আর সবার ভিতরটা বলতে পারো ইন্টারনাল আর। আমার কানের কিন্তু 3টা অংশ, বহিকর্ণের যে কানের মতো অংশটা, এটা বলে কি? এটা বলে এক্সটার্নাল আর বা বহিকর্ণ বা পিনা। আর ই দিয়ে হচ্ছে এপিগ্লোটিস। ই দিয়ে কি? এপিগ্লোটিস। ই দিয়ে হচ্ছে এপিগ্লোটিস, এপিগ্লোটিস। তো এপিগ্লোটিস অর্থ কি? এটা অনেকে ভেজাল লাগে ফেলে। বুঝছো? এপিগ্লোটিস অর্থ কিন্তু উপজিহ্বা, নট আলজিহ্বা। এটা অনেকে ভুল করে। বুঝছো? উপজিহ্বা, তাহলে কিন্তু আলজিহ্বা না, আলজিহ্বা না। উপজিহ্বা আলজিহ্বার পার্থক্য অনেকবার তোমাকে বলা হয়েছে। উপজিহ্বার ইংরেজি হলো ইউবুলা, ইউবুলা, ইউবুলা। এটা হচ্ছে উপজিহ্বার ইংরেজি। উপজিহ্বার ইংরেজি হলো ইউবুলা, আর ইউবুলার বাংলা কি? আলজিহ্বা, আলজিহ্বা, আলজিহ্বা। সরি, উপজিহ্বা না, আলজিহ্বা। আলজিহ্বার ইংরেজি হলো ইউবুলা, আর যদি বলে উবুলার বাংলা কি? তুমি বলো আলজিহ্বা। তাহলে এখানে কিন্তু আলজিহ্বা না, এখানে কি হবে? উপজিহ্বা। ভালো করে মনে রাখতে। তাহলে উপজিহ্বা যেটা আছে, মনে আছে কিনা? উপজিহ্বার কাজ কি? পরিপাক শোষণ অধ্যায় বিস্তারিত বলছে এগুলো নিয়ে। উপজিহ্বা, আলজিহ্বা, কাজ কি, কোথায় থাকে, কেমনে থাকে, না থাকলে কি হইতো। ঠিক আছে না? উপজিহ্বার ইংরেজি হলো এপিগ্লোটিস। এটা শ্বাসনালীর উপরে থাকে। শ্বাসনালীর উপরে থাকে কোনটা? উপজিহ্বা। আর আমরা হা করলে যেটা একটা ঝুলে না এরকম, এটা বলে কি? আলজিহ্বা। মানে আ করলে দেখা যায় আলজিহ্বা, আ করলে একটা, হা করলে দেখা যায় না, সেটা নাম আলজিহ্বা। হ্যাঁ, তো যাই হোক না কেন, এটা আমরা বিস্তারিত বলছি পরিপাক শোষণ অধ্যায়ে। তাহলে আশা করি এই উদাহরণগুলো মনে রাখতে পারবা। ঠিক আছে ভাই, এক্সটার্নাল আর, ইউস্টেশন টিউব, আর এপিগ্লোটিস। ঠিক আছে, তুমি লেখা রাখবা যে এখানে শ্বেততন্তুমের মধ্যে কি থাকবে? দুইটা জিনিস, দুইটা জিনিস থাকবে। আর চলো এর মধ্যে মনে রাখবা যে
যে ভাই বড় বড় হাড়, সবচেয়ে বড় হাড়ের বড় অস্থির মস্তক, বড় অস্থির মস্তক লিখে রাখবা, বড় অস্থির মস্তক। বড় অস্থি বলতে তোমার কোনটা মাথায় আসে? বড় অস্থি বলতে মাথায় আসে যে আমার হাতের মধ্যে হিউমেরাসটা আর পায়ের মধ্যে ফিমার, এদের সবচেয়ে বড় অস্থি, ঠিক না? আর এটা তো ট্রিপল ই দিয়ে আমরা রাখতে বলছি, ঠিক না? ট্রিপল ই, ঠিক আছে? স্থিতিস্থাপক ট্রিপল ই এমনি পড়বা, স্থিতিস্থাপক ট্রিপল ই। আর এমন মনে রাখতে পারো ভাই, স্থিতিস্থাপক ইংরেজি হলো ইলাস্টিক, ইলাস্টিকের ই আছে, ই দিয়া উদাহরণগুলো ই দিয়ে হবে। ভালো করে খেয়াল রাখো, বারবার বলতেছি ভাই, এটার অপর নাম পিততন্তময়। এটা অনেকে ভুল করে, পড়ে যাওয়ার পরে ভুল করে। যে প্রশ্ন আসে পিততন্তময় তরুণাস্ত্রের উদাহরণ হয় কোনটি নয় কোনটি, ফলমান কার, এটা বই জানে, এটা বই নাই। কিন্তু যদি বলতো স্থিতিস্থাপক, তুমি দাগায় ফেলতে পারতো। বুঝছো? একটু সতর্ক থাকবে স্থিতিস্থাপকের অপর নামটা। অস্থি তরুণাস্ত্রের একটা পার্থক্য আছে, তোমরা দেখে নিবা, এটা কোনো কঠিন কিছু না, ঠিক আছে? তাহলে বলো এতটুকু খেয়াল রাখতে পারবা কিনা বলো? এতটুকু খেয়াল রাখতে পারবা কিনা বলো? তাহলে আমি হচ্ছে এরপরে চলে যাব আমাদের পেশিতে চলে যাবো, পেশি। আমি তারপরে তোমাদের কিছু নোট দিয়ে দিব, বুঝছো, গ্রুপে স্পেশাল নোট, যে নোটগুলো দেখলে আরো পড়া সহজ হয়ে যাবে। তাহলে বলো মনে রাখতে পারবা কিনা বা বুঝছো কিনা? দেন হচ্ছে আমি পেশিতে চলে যাবো। 3 রকমের পেশি আছে, অনেক পড়া কিন্তু আজকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবা, বুঝতে পারছো। তো তরুণাস্থির প্রকারভেদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখো এডমিশনের জন্য। মুছে ফেললাম, স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট, মুছে ফেললাম, 1 2 3 মুছে ফেললাম। তোমাদের আলাদা করে এডমিশনের জন্য টেনশন করা লাগবে না, যা বলতেছি এগুলো যদি খেয়াল রাখতে পারো, এবার তো তোমার এডমিশনের প্রিপারেশন হয়ে যাচ্ছে, ভার্সিটি শো হয়ে যাচ্ছে, বুঝছো? টেনশনের কোনো কারণ নেই। তোমরা জাস্ট ক্লাস করে সিকিউ সলভ করবা। সিকিউ আমি তো বলে দিতেছি যে এটা কতে আসবে, খতে আসবে, এটা সিকিউতে আসবে, এটা এমসিকিউতে আসবে, বলে দিতেছি। তো তুমি, তোমার কাজ হলো সিকিউ সলভ করে আমাকে আরো দেখানো যে ভাই বুঝতে মানে সমস্যা আছে কিনা বা বুঝতে পারতেছো কিনা, বুঝছো? আচ্ছা, ক্লাসে কে কে আসো? জসিম উদ্দিন, ফাবিহা মুশফিরা, আর কেউ কে আসো? ইয়া কই, পদ্ম কোথায় আজকে? পদ্ম আসো ক্লাসে? এবার আসো পেশি, পেশি টিস্যু, পেশি টিস্যু। তো আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম পেশি টিস্যুর উৎপত্তি, পেশিতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? মেসোডার্ম থেকে, ঠিক না? নর্মালি কি মেসোডার্ম থেকে, নর্মালি কোথেকে আসে? মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। তবে এর ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা প্রথম ক্লাসে বলি নাই, কারণ প্রথম ক্লাসে ব্যতিক্রম বললে তো হয় না। ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা তুমি একটু বই থেকে দেখবা, এটা ব্যতিক্রম আছে, মেসোডার্ম থেকে মাঝে মাঝে উৎপত্তি হয় না। কিছু কিছু পেশি আছে কি হয়, মেসোডার্ম থেকে উৎপন্ন হয় না, অ্যাক্রোডার্ম থেকে উৎপন্ন হয়। কিছু কিছু আছে কি অ্যাক্রোডার্ম থেকে উৎপন্ন হয়, অ্যাক্রোডার্ম থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, কারা কারা অ্যাক্রোডার্ম থেকে উৎপন্ন হয় আমি বলে একটু লেখা দেই, বলে দেই, দেখো কোনগুলো কোনগুলো উৎপন্ন হয়। হ্যাঁ, আসো তো, হ্যাঁ। তাহলে অ্যাক্রোডার্ম থেকে আমাদের স্তন গ্রন্থি, ঘর্ম গ্রন্থি এবং চোখের পিউপিল, হ্যাঁ, এগুলো কোথেকে আসে? অ্যাক্রোডার্ম থেকে আসে, একটু খেয়াল রাখো আর কি। নর্মালি আমরা জানি যে পেশিতন্ত্র কোথেকে, মেসোডার্ম থেকে, প্রথম ক্লাসে পড়াইছি, হ্যাঁ। কিন্তু ব্যতিক্রম হলো কি, কয়েকটা কয়েকটা বেশি ব্যতিক্রম পেশি আছে যেগুলো মনে করো যে আমাদের অ্যাক্রোডার্ম থেকে আসে, এটা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগে হচ্ছে মাঝে ম্যাডামের বইগুলোতে এগুলো ছিল, নতুন গুলা উড়াই দিয়েছে সবকিছু, আলিম স্যারের বইগুলোতে ছিল। তো চোখের পিউপিল লেখা রাখো, গুছায় রাখো, চোখের পিউপিল, পিউপিলের যে পেশি আছে, গর্মগ্রন্থি, স্তন গ্রন্থি, স্তন গ্রন্থি, গর্মগ্রন্থির পেশি যেগুলো আছে না, এই সবগুলো পেশিগুলো মোটামুটি যে আমাদের অ্যাক্রোডার্ম থেকে ব্যতিক্রম হিসেবে আসে, বুঝছো? আচ্ছা, এটা আমরা খেয়াল রাখবো আর কি, হ্যাঁ। ব্যতিক্রম, এটা কি ব্যতিক্রম। আচ্ছা, এবার আসো, পেশি মানে তো মাসল, পেশি মানে কি মাসল। তাই একটু কয়েকটা কথা খেয়াল রাখো, কিছু ওয়ার্ড মিনিং। ভাইয়া পেশি কথাটার ইংরেজি হইলো মাসল, এটার কয়েকটা গ্রিক মিনিং হলো, গ্রিকে বা বায়োলজিক্যাল ওয়ার্ড মিনিং ইউজ করা হয়, ঠিক আছে? মনে রাখো, কখনো যদি তুমি মায়ো কথাটা পাও, মায়ো, মায়ো কথাটা পাও, এবং সার্কো কথাটা পাও, সার্কো কি পাও? সার্কো। এই সার্কো আর মায়ো দুইটা কথা মানে তোমার কি বুঝবা, কি বুঝবা? দুইটা মানে বুঝবো যে পেশি বোঝায়, বুঝছো? তাহলে পেশিটা কিন্তু বায়োলজিক্যালে এখানে বারবার দেখবো যে এই দুইটা ওয়ার্ডে নামকরণ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে এই দুইটা শব্দ শুনছি মানে পেশি, পেশি সম্পর্কিত কিছু একটা শিওর, ঠিক আছে? পেশি সম্পর্কে কিছু হলে কি বলবো? সার্কো বা মায়ো কথাটা ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি বলি পেশি কোষে কি বলবো? তুমি বলবো মায়োসাইট। একটু আগে তুমি তরুণাস্থির কোষে কি বলছিলা?
কন্ড্রোসাইট, কন্ড্রো মানে তরুণাস্থি, এখানে তুমি কি বলবা? মায়োসাইট, মায়োব্লাস্ট, এগুলো বলবা। আশা করি বুঝবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে না? তো যদি বলি কোষের সাইটোপ্লাজমের নাম কি বা প্রোটোপ্লাজমের নাম কি, বলবো সার্কোপ্লাজম, সার্কুলেমা, এগুলো বলবা, ঠিক আছে না? তাহলে আশা করি এই কথাগুলো ধরতে পারো, আমি আলাদা করে লিখতেছি না। তাহলে তোমার যদি বলে কখনো সার্কুলেমা, তুমি কি বুঝবা? সার্কো মানে পেশি, লেমা মানে আবরণ, তুমি পড়ছো না? লেমা অর্থ আবরণ। যেমন প্লাজমা লেমা পড়ছো না? প্লাজমা মানে কি? কোষ ঝিল্লি, তাহলে ঝিল্লি মানে আবরণ না, বা পর্দা না। তাহলে সার্কুলেমা মানে কি? পেশির বাইরে একটা ঝিল্লি আছে, আবরণ আছে, তার নাম সার্কুলেমা। সার্কোপ্লাজম মানে কি? পেশির ভিতরে যে সাইটোপ্লাজম, তার নাম হচ্ছে, বা তরল অংশটার নাম হলো সার্কোপ্লাজম, ঠিক না? তাহলে আশা করি সার্কো কথাটা মানে তুমি বুঝে যাবা, সার্কো মায়ের কথাটা শুনলে তুমি বুঝে যাবা পেশি সম্পর্কে কিছু একটা, ঠিক আছে না? তাহলে আমরা আশা করি এগুলো বুঝতে পারবো। আমি যেহেতু পেশি তো অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়েছে, তাই না? তাহলে নিউক্লিয়াস থাকবো, নিউক্লিয়াস একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। আমরা যখন পেশির প্রকারভেদ দেখবো তখন দেখতে পারবো যে কার মধ্যে একটা থাকে নিউক্লিয়াস, কার মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারবো। 5 নম্বর পয়েন্টে লেখা আছে ভাইয়া, সার্কোপ্লাজমে অনেকগুলা মায়োফাইব্রিল থাকে। মায়ো মানে কি? পেশি। ফাইব্রিল মানে কি? ফাইবার। ফাইবার মানে কি? তন্তু। তাহলে মায়োফাইব্রিল মানে কি? পেশি তন্তু, বুঝছো? তাহলে পেশি তন্তু নিয়ে কথাবার্তা শুরু করবো এখন, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো ভাই, পেশির মধ্যে কি থাকে? বিভিন্ন পেশি তন্তু থাকে। কি থাকে? পেশি তন্তু থাকে। পেশি তন্তু থাকে, যেগুলো তুমি বলতে পারো কি? মাসল ফাইবার বলতে পারো, মাসল ফাইবার, অথবা সুন্দর করে কি বলা হয়? মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল মানে কি? পেশি তন্তু। পেশি তন্তু, দুই রকমের পেশি তন্তু থাকে এখানে মূলত, একটা হলো অ্যাক্টিন, একটা হলো মায়োসিন। অ্যাক্টিন, মায়োসিন, এই দুই রকমের কি থাকে? থাকে। এদেরকে একত্রে মাঝে মাঝে এরকম বলা হয়, মাঝে মাঝে এদেরকে সার্কোমিয়ার বলা হয়। কি বলা হয়? সার্কোমিয়ার। অনেক সময় এদেরকে একসাথে কি বলা হয়? সার্কোমিয়ার। সার্কোমিয়ার। এবং এদের কারণে কিন্তু পেশিতে টান পড়ে, মনে রাখো। এদের কারণে কি পড়ে? এইটা পেশিতে টান টান করে রাখে, পেশিতে টান পড়ে, পেশিতে টান পড়ে, পেশিতে টান পড়ে। পেশিতে টান পড়ে কেন? টান টান পড়ে, পেশিতে টান পড়ে। তাহলে একটা কথা লেখা আছে, আমি একটু বলি যে তোমার বইয়ে ভালো করে লেখা আছে যে ভাই, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। একটা লাইন লেখা আছে, দেখো, মিলাও বইয়ের থেকে, একটু পরে পাইবা তুমি। তোমার বইয়ের কয়েকটা পেজে পরে আছে যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, অর্থাৎ পেশি কি করে? টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এই কথাটা মানে আমি বুঝবো, এটা ক্ষতে আসে, ঠিক আছে? তোমার এই তন্তুগুলোর কারণে মূলত পেশিতে টান পড়ে, বুঝছো? এই সংকোচনশীল প্রসারণশীল তন্তু এগুলা, ঠিক আছে? সংকোচনশীল প্রসারণশীল তন্তু। তো মূলত এগুলো একটা প্রোটিন, দেখো, অ্যাক্টিন, মায়োসিন। হ্যাঁ, মায়োসিন তো বুঝতে পারতেছো যে এগুলো, মায়ো মানে পেশি, পেশিতে থাকা প্রোটিনের নাম মায়োসিন, মনে পড়তে পারো। যাই হোক, কথা হলো যে নামের শেষে ইন আছে, নামের শেষে কি আছে? ইন আছে। আমরা জানি কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইন থাকে তাহলে এটা মোটামুটি প্রোটিন হবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে নেওয়া যায়। তাহলে এটা অবশ্যই একটা প্রোটিন। এগুলো সংকোচনশীল প্রোটিন, এগুলো কি? সংকোচনশীল প্রোটিন, ঠিক আছে? এগুলা মাসলকে কনস্ট্রাকশন করতে বা সংকোচন করতে হেল্প করে, মাসল কনস্ট্রাকশনে হেল্প করে, মাসল কনস্ট্রাকশনে বা মাসল বা পেশি সংকোচনে হেল্প করে। এগুলো সংকোচী প্রোটিন। প্রোটিন কেমনে? ইন দেখে চিনছি, ঠিক আছে? দুই ধরনের পেশিতন্তু থাকে, ঠিক আছে? এগুলো আমরা খেয়াল রাখবো। এবং এগুলোর বলা হয় পেশিতন্তুর কার্যকরী একক। অ্যাক্টিন মায়োসিনকে কি বলা হয়? পেশিতন্তুর কার্যকরী একক, তুমি লিখে রাখতে পারো। তাহলে সার্কো মানে কি? সার্কো মানে হচ্ছে সার্কো, বা সার্কো মানে হচ্ছে তোমার পেশি। মেয়ার মানে কি? অংশ। মেয়ার মানে কি? অংশ, পার্ট। যেমন ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, পড়ছো না অনেক সময় ক্রোমোজোমের মধ্যে? মিয়ার শব্দের অর্থ কি? পার্ট বা অংশ, ঠিক আছে না? তো পেশির একটা অংশ, পেশির একটা অংশের নাম হলো পেশিতন্তু। তাহলে এই জন্য বলা হয় কি? এগুলো হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন হচ্ছে সার্কোমিয়ার। এবং এদেরকে বলা হয় কি? পেশিতন্তুর কার্যকরী একক। পেশিতন্তুর কার্যকরী একক বলা হয়, বা মায়োফাইব্রিলের কার্যকরী একক। তাহলে অ্যাক্টিন, মায়োসিনটা একসাথে বলা হয় কি? পেশিতন্তুর কার্যকরী একক। হ্যাঁ, এগুলা না লেখলেও সমস্যা নেই, তুমি দেখলেই বুঝবা। অ্যাক্টিন, মায়োসিনের কথা খেয়াল রাখো, তাহলেই চলবে, ঠিক আছে? তাহলে আমরা যে পেশি সংকোচন পোষণ করতে পারি, এটার মূলত ভূমিকা হচ্ছে এই পেশিতন্তুগুলার, অ্যাক্টিন, মায়োসিনের ভূমিকা, বুঝছো? ঠিক আছে? তাহলে আমরা এই কথাটা খেয়াল রাখবো, পেশিতন্তুর কথাটা খেয়াল রাখবো। এবার আসো কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা। দেখো, এই পেশিতে টান পরে ধাক্কা দেয় না, এবার তোমার একটু বুঝাই, হালকা করে বুঝাই। দেখো, তুমি হাত এরকম করো, হাত নাও, হাতটা নিয়ে তুমি দেখো তো এখানে একটা টেন্ডন আছে কিনা, ধরে দেখো তো আছে কিনা। দেখো, এদিকে দেখো, লম্বা একটা দড়ির মতো, শক্ত একটা দড়ির মতো টেন্ডন আছে কিনা? এই টেন্ডনটা দেখো তো, এই টেন্ডনটা কিন্তু আমার হাতের সামনের দিকে যে রেডিয়াস অঞ্চলটা আছে না, কবজি, এই যে কোন এর সামনের দিকে অঞ্চল, এখানে সাথে কিন্তু কানেক্টেড, খেয়াল করছো? এর একটা টেন্ডন, এটা হলে বাইসেপস পেশির টেন্ডন বলা হয়, বুঝছো? তো খেয়াল করে দেখো, কি যেন একটা আটকায় যায়, দেখো টেন্ডন আছে কিন্তু, ধরে দেখো, এরকম করে দেখো, টান দিয়ে দেখো, এখানে একটা কি আছে? টেন্ডন আছে। হ্যাঁ, এই টেন্ডনটা আমার হাতের সামনের অঞ্চল আছে না, আমি তোমার যদি সহজ আরো একটু চিত্র যদি দেখাতে চাই, দেখো, এই হলো মনে করো তোমার
আমার হাত, হ্যাঁ হাত। এর মনে করো কোন এটা আছে, এর মনে করো আমার কি আছে, তোমার অন্য অঞ্চলটা আছে। এখান থেকে একটা টেন্ডন বাইর হয়, এরকম এরকম একটা টেন্ডন বাইর হয়, টেন্ডন, বুঝছো? এই টেন্ডনটা এটা তোমার বডির আর কি, এই যে তোমার হাতের মধ্যে বডি, ঠিক আছে না? তো চিন্তা করো যে এই জায়গায় কি আছে, টেন্ডন আছে, হাত দিয়ে ধরে দেখো কি আছে, টেন্ডন আছে। এই টেন্ডনটা কই লাগানো দেখো তো, আমার এই যে হাতের সামনের অঞ্চলটা, হাতের যে সামনের অঞ্চলটা, সামনের অঞ্চল রেডিয়াস আলনা যেখানে আছে আর কি, রেডিয়াস মনে করো আছে, রেডিয়াস এবং আলনা যে আছে, এখানে যে আছে না, এখানে কানেক্টেড থাকে, এই জায়গায় কানেক্টেড থাকে, এই জায়গায় কানেক্টেড থাকে। কি হয়, তুমি যখন সংকোচন করবা হাতটা, তুমি যখন হাতটা একটু ভাঁজ করতে চাইবা, তখন কি হয়, টান দিয়া, সে টান দিয়ে আছে না, হাতটারে সামনের দিকে নিয়ে আসে। তো তুমি মনে করো যে হাতটা কি করলা, টান দিয়া এদিকে ভাঁজ করতে চাইতেছো, হাতটারে ভাঁজ করতে চাইতেছো, তখন কি করে, এই যে আমার টেন্ডনটা আছে না, পেশির টেন্ডনটা আছে না, পেশির টেন্ডনটা কি করে, টান দিয়া আমার হাতটারে বাঁকায় নিতে হেল্প করে। অর্থাৎ আমার হাত ভাঁজ করার জন্য এখানে একটা টান দেওয়া হয়, এই জায়গার মধ্যে কি দেওয়া হয়, একটা টান দেওয়া হয়, টান দেওয়ার কারণে এই হাতটা ভাঁজ করে কি এদিকে চলে যায়, বুঝছো? আমি যদি চিন্তা করি এইভাবে, এদিকে একটা টেন্ডন আছে আমার, এখানে একটা মনে করি টেন্ডন আছে, এরকম টেন্ডন, হ্যাঁ, আমি যদি ভাঁজ করতে চাই, তখন এই টেন্ডনটা তো এখানে যুক্ত আছে, সামনের মাথাটা, টেন্ডনের মাথাটা তো এখানে যুক্ত আছে, তাই না? এই মাথাটা যুক্ত আছে। আমি যখন ভাঁজ করতে চাইবো, তখন টেন্ডনটা টান দিয়ে আমার হাতের এই পাটটা এখানে নিয়ে আসবে, দেখো এইভাবে টান দেবে, দেখো এইভাবে টান দিয়ে আমার হাতটা এদিকে নিয়ে আসবে। তাহলে টান দিচ্ছে কিনা বলো? আমাদের পেশির প্রান্ত ভাগের নাম হচ্ছে টেন্ডন, ঠিক না? শক্ত হয়ে যায়, পেশির প্রান্ত ভাগটাকে অনেক শক্ত হয়ে যায়, চিকন হয়ে যায়, তার নাম টেন্ডন। টেন্ডনটা একটু টান দিয়ে নিয়ে আসছে না, তাহলে পেশিতে কিন্তু টান পড়ে, আসলে পেশিতে কি পড়ে, টান পড়ে, কিন্তু ধাক্কা দেয় না। ধাক্কা দিলে কি আমি সংকোচন করতে পারতাম? না, ধাক্কা দিলে তো সামনের দিকে চলে যায়, ধাক্কা দিলে কিন্তু আমার হাতটা সামনের দিকে চলে যায়, যেহেতু টান দিয়েছে, টান দেওয়ার কারণে কিন্তু মূলত আমার হাতটা পাস করতে পারছি, তাই না? তাহলে মনে রাখো, পেশিতে কিন্তু টান পরে, ধাক্কা দেয় না, বুঝছো? টান পরে, ধাক্কা দেয় না। তাহলে মনে রাখো, টান পরে কিন্তু ধাক্কা দেয় না, ধাক্কা দেয় না। এটা ক্ষতে আসে, তুমি আর একটু রিডিং পড়বা, বই থেকে বিস্তারিত তুমি বুঝতে পারবা। তোমার মেন জিনিসটা বুঝাই দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আশা করি বুঝবা জিনিসটা, রিডিং দিলে বুঝতে পারবা। বেশি কঠিন জিনিস না। আচ্ছা, এটা বুঝলাম। কথা হচ্ছে এই যে পেশি তন্তুগুলো বিভিন্ন আবরণ, বিভিন্ন অংশ নিয়ে কথাবার্তা বলতে হবে আমাকে, ঠিক আছে? বিভিন্ন আবরণ, বিভিন্ন অংশ নিয়ে কথা বলতে হবে। তো এই যে বললাম পেশিতন্তু, এই যে বললাম পেশিতন্তু, ঠিক আছে? এই পেশিতন্তুর আবরণের নাম কি? আবরণ, পেশিতন্তুর আবরণের নাম কি? তুমি চিত্র দেখবা বই থেকে, তাহলে ভালো করে বুঝতে পারবা। পেশিতন্তুর আবরণের নাম হলো ফেসিকুলাস, ফেসিকুলাস নেই, সরো, এন্ডোমাইসিয়াম, ভুল করছি। পেশিতন্তুর আবরণের নাম, তুমি চিত্র দেখো বই থেকে, তুমি দেখায় কোন জায়গায় চিত্রটা আছে, এই দেখো, এই জায়গায় চিত্রটা আছে, দেখো করো, চিত্র আছে কিনা বইয়ের মধ্যে একটা, দেখো এই জায়গায়, এই জায়গায় চিত্রটা খেয়াল করো, চিত্রটা দেখলে আরো ভালো করে বুঝবা। আমি তোমার চিত্র দেখে কি কি এমসিকিউ আসতে পারে, এই কথাটা তোমার সাজাই দিই, খেয়াল করছো? যে এ ব্যান্ড, আই ব্যান্ড আছে, এখানের পাশে দিয়ে চিত্রটা আছে 7.32 আমার বইয়ের মধ্যে চিত্র নাম্বার। এই আবরণটার নাম হলো এন্ডোমাইসিয়াম। এন্ডো মানে ভিতরে, বুঝতে পারতো, মাইসিয়াম মায়ো 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 কথাটার সাথে কানেক্টেড, এন্ডোমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম। আচ্ছা, এন্ডোমাইসিয়াম, তো কথা হলো এন্ডোমাইসিয়াম। আচ্ছা, এন্ডোমাইসিয়ামটা, হ্যাঁ, তাহলে পেশিতন্তুর মধ্যে আবরণটার নাম হলো এন্ডোমাইসিয়াম। এরকম ভাবে পেশিতন্তুর একটা গুচ্ছ, একটা গুচ্ছ যদি তৈরি হয়, পেশিতন্তুর গুচ্ছরে বলবো আমরা পেশিতন্তুর গুচ্ছ। তো প্রতিটা পেশিতন্তুর আবরণের নাম কি? এন্ডোমাইসিয়াম। আর পেশিতন্তু যদি অনেকগুলো হয়, এর নাম হলো ফেসিকুলাস, ফেসিকুলাস। তাহলে একটা পেশিতন্তুর আবরণের নাম হলো, একটা গুচ্ছের নাম হলো ফেসিকুলাস। ফেসিকুলাস যদি অনেকগুলো একসাথে হয়ে যায়, ফেসিকুলাস যদি হয়ে যায় একসাথে, তখন তারা বলে কি? আচ্ছা, তাহলে এই ফেসিকুলাস আবার আবরণ আছে, এটার কি আছে? এটার আবরণ আছে, আবরণ আছে। আবরণটার নাম হলো, ফেসিকুলাসের আবরণের নাম হলো পেরিমাইসিয়াম। দেখো, অনেকগুলো কথা আমি একটু পরে আরো ক্লিয়ার করব। পেরিমাইসিয়াম। তাহলে পেশিতন্তুর গুচ্ছরে বলে ফেসিকুলাস, ফেসিকুলাসের আবরণের নাম পেরিমাইসিয়াম। আর ফেসিকুলাস যদি একসাথে হয়, অনেকগুলা ফেসিকুলাস যদি হয় একসাথে, তখন তাহলে তুমি কি বলবো জানো? তখন তুমি ফেসিকুলাস বলবা না, আসলে তখন তুমি বহুবচনে বলবা ফেসিকুলি। হ্যাঁ, তোমাদেরকে আমি শিখাইছি এক বচন বহুবচনের সিস্টেম, ঠিক আছে? আম থাকলে আ হয়, এক বচনে আম থাকলে কি হয়? বায়োলজিতে আ লাগা দিতে হয়। আস থাকলে কি হয়? আই লাগা দিতে হয়। অন থাকলে কি হয়? এ লাগা দিতে হয়। দেখো, তাহলে ফেসিকুলি, ফেসিকুলাস থেকে কি হবে? ফেসিকুলি। বহু বচনে ফেসিকুলি, এক বচনে ফেসিকুলাস, ঠিক আছে না? তাহলে মনে রাখবা যে এই ফেসিকুলির অনেকগুলা গুচ্ছরে কি বলবা? একসাথে গুচ্ছরে বলবা, গুচ্ছ, গুচ্ছরে বলবা যে অনেকগুলা ফেসিকুলি একসাথে হলে তখন তুমি কি বলবা?
একটা বড় গুচ্ছ তৈরি করে, বা এটা তুমি মাংস বলতে পারো বা পেশি বলতে পারো। তো পেশির আলটিমেট তুমি পেশি গুচ্ছ বুঝছো। আর এই যে গুচ্ছটা তৈরি হয়েছে তখন এটার একটা আবরণের নাম হলো এপিমাইসিয়াম। চিত্রটা দেখো তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবা এপিমাইসিয়াম কোনটা। ঠিক আছে, সবার বাইরে কি পেশির আবরণের নাম এপিমাইসিয়াম। আলটিমেটলি পেশির আবরণের নাম কি তুমি বলতে পারো যে এপিমাইসিয়াম। তাহলে প্রত্যেকটা জিনিস কোথা থেকে কি গঠিত হয়েছে? এপিমাইসিয়াম, এপিমাইসিয়াম, মাইসিয়াম। ঠিক আছে, তাহলে মনে রাখবা সিরিয়ালটা যে আমাদের পেশিতন্তু গুচ্ছ হইয়া ফেসিকুলাস, ফেসিকুলাসের গুচ্ছ হলো পেশি। ঠিক আছে, তাহলে পেশিতন্তুর গুচ্ছ হলে কি বলবা? ফেসিকুলাস। ফেসিকুলাস যদি একসাথে হয় কি বলবা? একটা পেশি বলবা। ঠিক আছে না? তো তোমার বইয়ের মধ্যে এই জিনিসগুলো লেখা আছে। পেশিতন্তু একসাথে হইলে, পেশিতন্তু অনেকগুলো একসাথে হলে ফেসিকুলাস বলে। ফেসিকুলাসের গুচ্ছরে বলে বড় গুচ্ছ গঠন করে, বড় গুচ্ছরে তখন বলে পেশি। ঠিক আছে না? তাহলে আমি আবারও দেখা জিনিসটা, আমি এই ভাষটা মুছে ফেলি, দেখো মুছে ফেলি, দেখো জিনিসটা কি। পেশি তন্তু, পেশি তন্তু, এর থেকে উৎপন্ন হবে ফেসি কোলাস। ফেসিকুলাসের গুচ্ছ থেকে উৎপন্ন হবে আলটিমেটলি পেশি উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে তোমার কি কি শিখতে হবে বলো তো? এখানে শিখতে হবে যে ভাই পেশিতন্ত্রের আবরণের নাম কি, ফেসিকুলাসের আবরণের নাম কি, আর পেশির আবরণের নাম কি। ঠিক আছে, আবরণ 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 শিখতে হবে। পেশিতন্ত্রের আবরণের নাম কি? এন্ডোমাইসিয়াম। এটার আবরণের নাম কি? এন্ডোমাইসিয়াম। তুমি এখানে লাগবা আবরণ, কি লাগবা? আবরণ, আবরণ, আবরণ। ঠিক আছে, তাহলে পেশিতন্ত্রের আবরণের নাম এন্ডোমাইসিয়াম, ফেসিকুলাসের আবরণের নাম হলো পেরিমাইসিয়াম, পিএম, ইএম, পিএম। আর সবার বাইরে যেটা আছে এটা এপিমাইসিয়াম। তো এটা বোঝার জন্য তোমার পরীক্ষা হতো চিত্র তো আর পরীক্ষায় তোমার থাকবে না, তুমি এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে, সিরিয়ালটা খেয়াল রাখবা, কার কে কোনটা কোথেকে উৎপন্ন হয়েছে, এবং খেয়াল রাখবা কোনটার আবরণের নাম কি। ঠিক আছে, এ ব্যান্ড আই ব্যান্ড নামে কিছু কথাবার্তা বলা আছে, তুমি হচ্ছে এগুলা বোঝার দরকার নাই। এগুলা একটা গাঢ় অঞ্চল, মাঝে মাঝে পেশিতে দেখা যায়, কঙ্কাল পেশিতে দেখা যায় আর কি, ঐচ্ছিক পেশিতে মাঝে মাঝে এই জিনিসগুলো দেখা যায়, তুমি এগুলোর দরকার নাই। তো এই যে সিরিয়ালগুলো পড়লাম, এটা কার ক্ষেত্রে পড়লাম? ঐচ্ছিক পেশির ক্ষেত্রে পড়লাম। ঠিক আছে, ঐচ্ছিক পেশির ক্ষেত্রে এরকম বান্ডেল আকারে থাকে, বুঝছো? বাকিগুলো তুমি রিডিং দিলে বুঝতে পারবে, খুব সহজ জিনিস। ঠিক আছে, তো আমরা মেনলি আলটিমেটলি এই পেশি টপিকটা থেকে মেনলি আমরা পড়বো কি জানো? মেনলি আমরা পড়বো হচ্ছে আমাদের তিনটা পেশির পার্থক্য। এই জিনিসটা আমরা ভালো করে পড়বো, বুঝছো? আচ্ছা, আরেকটা কথা বলে নিও, এখানে আমি একটু বলতে মনে নাই, সেটা হলো যে ভাই এই যে পেশি টিস্যু আছে না, পেশি টিস্যুর 75 ভাগ হলো পেশি টিস্যুর 75% হলো পানি। এটা ইম্পর্টেন্ট, এই সংখ্যাটা পড়তে হবে। তাহলে কই লিখবো? তাহলে এখানে মেন কথাটা একটু এখানে লিখছি আবার, তাই না? যে এটার আবরণের নাম তাহলে গুচ্ছরে বলে ফিজিকুলাস। তাহলে এই পুরো কথাটার কিন্তু আলটিমেট কথাটা এখানে লিখছি আমি, এটাই লিখছি। দেখো তাহলে, দেখো তো লিখছি কিনা? পেশিতন্তুর গুচ্ছরে বলে ফিজিকুলাস লিখছি, ফিজিকুলাস আবরণের কথা লিখছি। ঠিক আছে, লিখছি। ফিজিকুলাসের গুচ্ছের নাম পেশি লিখছি, এর আবরণের নাম কি লিখছি। ঠিক আছে না? পেশিতন্তুর আবরণের নাম কি? এপিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম লিখছি। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে এন্ডোমাইসিয়াম, এটা হচ্ছে পেরিমাইসিয়াম। এন্ডো মানে ভিতরে, এটা কিন্তু সবার ভিতরের দিকে। এগুলা মিললে কিন্তু আমার পেশিটা গঠিত হয়। চিত্র দেখবা, তুমি চিত্র দেখলে ভালো বুঝতে পারবা। তো যাই হোক, আরেকটা কথা বলবো যে পেশি টিস্যুর 75% হলো পানি। প ফর পেশি টিস্যু, প ফর পানি, প ফর 75%, মনে রাখবা। প প প ঠিক আছে, তাহলে আশা করি এগুলো মনে রাখতে পারবা। তাহলে বুঝছো কিনা বলো? তাহলে বলো এই কথাগুলো খেয়াল রাখতে পারবো কিনা? তাহলে আমি ওই তিন টাইপের পেশির পার্থক্য দেখাবো। 3 রকমের পেশি আছে না, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, তারপর তোমার হচ্ছে হৃদপেশি। 3টা পেশির পার্থক্যটা কেন মনে রাখবা, বুঝে তোমাকে দেখাবো এটা। ঠিক আছে, ঠিক আছে, আশা করি সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা জসিমউদ্দিন, তোমার বাবার আইডি দিয়ে হয়তো ক্লাস করতেছো, তোমার আসল নাম কি বলো তো? তোমাকে তো চিনি লাগে, চেনার কথা, আমাদের বেসে তত চেনার কথা, বলো। চিন্তা রাখলে ভালো। তুমি গুছাই নাও জিনিসগুলো আর কি, বইয়ের মধ্যে নোট করে রেখে দিতে পারো, যেভাবে আমি সাজাই দিচ্ছি জিনিসগুলা। ঠিক আছে, অথবা তুমি মাথায় রেখে দিতে পারো। হ্যাঁ, বেসিক থেকে বলছি সবকিছু। এবার 3 রকম পেশির পার্থক্য আমরা চিত্র দিয়ে শিখতে হবে আমাকে, নাহলে আমি মনে থাকবে না। তো আমরা জানি 9-10 পড়ছি আমরা 3 রকমের। একটা হলো আফ্রিদা, চিনছি, ও আফ্রিদা চিনছি, তোমাকে চিনছি। একটা হলো যে আমাদের তোমার ডেডিকেশন। আমি তোমার কথা আলাদা করে শাওন বাইরে বলছি, যে দেখেন ভাই কত ডেডিকেশন হইলে সে আমার ক্লাস করতে চায় এভাবে আলাদা করে। তোমার পরিচয় আর বললাম না, বুঝছো? পরিচয় ওদেরকে আর বললাম না। শোনো, ঐচ্ছিক পেশি, তুমি যে কোনো হেল্প লাগলে আমার পার্সোনালি মেসেজ দিবা। ঐচ্ছিক পেশির মানে কি?
ভলান্টারি পেশি, ভলান্টারি মানে ইচ্ছা মতো, এটা মনে রাখো, ইংরেজি যেমন রাখো, মেডিকেলে ইংরেজিতে অনেক প্রশ্ন করে দেয়, জন্য একটু মনে রাখো। তো এই যে ওই তিনটা পেশির পার্থক্য, এই জায়গাতে আমি বহুবার ভুল করছি, মানে আমি নির্লজ্জ, পুরো আমি নির্লজ্জ, বুঝছো? ভুল করার পরও আমি এই জায়গাটা ভালো করে শিখি নাই। এই জায়গা, এটা ছক আছে কিনা, তিনটা পেশির পার্থক্যের ছক আছে কিনা, আছে কিন্তু। তো এই পেশির পার্থক্যের ছক পারার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হলো চিত্র দেখে মনে রাখা। তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে বারবার ভুল করতেছো। নিজের কোনটা ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য, নিচের কোনটা অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য, নিচের কোনটা হৃদ পেশির বৈশিষ্ট্য, হয় কোনটি হয় নয় কোনটি, অনেক প্রশ্ন করা যায় ছক থেকে, বুঝছো? আমরা মনে রাখবো। তো আমি বলি যদি এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, আমি বলছি তোমার যদি মনে হয় যে ভাই আমার 5 মিনিট সময় আছে হাতে, আমার দুটো টপিক বলে দেন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, তখন তোমাকে আমি বলবো যে ভাই তুমি হচ্ছে ওই যে কঙ্কালতন্ত্রের ছক আছে না প্রথম দিক দিয়ে একটা 206টা হাড়ের হিসাবের, ওইটা তুমি শিখে ফেলো, এবং তুমি হচ্ছে আমাকে আমাদের ইয়ে পড়ে ফেলো, তরুণাস্থির প্রকারভেদ পড়ে ফেলো, খুবই ইম্পর্টেন্ট তরুণাস্থির প্রকারভেদ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই যেটা পাশে পেশির পার্থক্য আমরা শিখে ফেলবো আজকে, আশা করি সহজ করে। ঐচ্ছিক, যেহেতু আমি ভুক্তভোগী এই জন্য বুঝি আসলে কোন জায়গাটা তুমি ভুল করবা। অনৈচ্ছিক একটা হৃদ পেশি, একটা কি হৃদ পেশি। তো ইংরেজি গুলো আমরা জানি, ভলান্টারি মাসল, এটা হচ্ছে ইনভলান্টারি মাসল, মানে কি ভলান্টারি না, এটা হচ্ছে কার্ডিয়াক মাসল, এগুলো আমরা বুঝি। সমস্যা হচ্ছে কোন জায়গায় জানো, হৃদ পেশি ঠিক আছে, ওকে সমস্যা নেই, এটা ইংরেজি বুঝি, তাও ঠিক আছে, কিন্তু এই যে পেশিগুলো, এগুলো অনেকগুলো অপর নাম, এই অপর নামগুলো একটা ভেজাল লাগে আমাদেরকে, বুঝছো? অপর নামগুলো অনেকটা ভেজাল লাগে। তো আমি চিত্র আঁকলে অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। তো আগে অপর নামগুলো একটু লেখি, লেখার পরে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে কেন এটার অপর নাম এটাই হইলো, ঠিক আছে? আচ্ছা, ঐচ্ছিক পেশি কয়টা মানব দেহে, এটা একটু দেখে নাও, বইয়ের মধ্যে লেখা আছে 656টা। মানব দেহে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি কয়টা? 656টা, 656টা, এটা লিখে নাও। এটা যার বইয়ে দাগানো নাই সে লিখে নাও, এটা অবশ্যই পারতে হবে। 656, ঠিক আছে? 656। তো ঐচ্ছিক পেশির অপর নাম দেখো, আমি লিখতে থাকি অনেকগুলো অপর নাম। রৈখিক পেশি, ঠিক আছে, রৈখিক পেশি, অমসৃণ পেশি, অমসৃণ পেশি, বুঝা পড়লে তোমার মন থাকবো, অমসৃণ পেশি, কঙ্কাল পেশি, স্কেলেটাল মাসল, ঠিক আছে না? অনৈচ্ছিক পেশির অপর নাম কি দেখো, এটা যদি অমসৃণ বলে এটা বলবে কি মসৃণ, এটা যদি রৈখিক বলে এটা বলবে কি অরৈখিক, ঠিক না? এটা বলবে কি অরৈখিক, বলবো না? অরৈখিক বলতে পারো তুমি, লেখা আছে না অরৈখিক, আলাদা করে অরৈখিক লেখা আছে, লেখা আছে অরৈখিক, অরৈখিক। আমি একটু পরে বলবো যে কেন অপর নামগুলো এরকম হয়েছে, অরৈখিক। আরেকটা অপর নাম আছে ভিসেরাল, ভিসেরাল মানে হচ্ছে ভিতরের দিকে জিনিস, মনে রাখবা। ভিসেরাল কথার মানে সবসময় কি বোঝাবে, ভিতরের দিকে জিনিস। তো আমরা যে মেডিকেলে পড়ি না, মেডিকেলে কিন্তু আমাদের যে ভিতরে যে হার্ট লাং গুলো যে সরাসরি ধরে পড়ি আমরা, এগুলো ভিসেরা। ভিসেরা মানে হচ্ছে, মনে রাখো ভিসেরার অঙ্গের মধ্যে একটা পার্থক্য আছে, শিখাই দিই। অর্গান এবং ভিসেরার মধ্যে একটা পার্থক্য আছে। তোমার দেহে থাকা অবস্থায় হৃৎপিণ্ডের নাম হলো অর্গান, কিন্তু তুমি যখন দেহের থেকে বাইর করে ফেলবে এটারে, এবং সরাসরি ওইভাবে ফাংশন করবে না, দেহের থেকে বাইর করে ফেললে কি ফাংশন করবে, ভালো করে রক্ত পাম্প করবে, এতটা ভালো করে করবে না, তো কাজ করবে না, তখন তুমি এটার নাম দেবে ভিসেরা, ভিসেরা, বুঝছো? ভিসেরা মানে হচ্ছে মরা অঙ্গ বলতে পারো সহজে, বা ইনএক্টিভ, ইনএক্টিভ অর্গান, এটার নামই হয়ে যাবে কি, দেহে থাকা অবস্থা তুমি বলবা অর্গান, অঙ্গ। যাই হোক, কথা হচ্ছে ভিসেরা মানে ভিতরের দিকে জিনিস, মনে রাখো। আর হৃৎপিণ্ডের তো আশা করি সমস্যা হবে না, হৃৎপিণ্ডের অপর নাম নিয়ে তোমার প্যারা খাইতে হবে না, ঠিক আছে? তাহলে এই অপর নাম নিয়ে আমি একটা প্যারা খাইছিলাম, এই জন্য তোমাদেরকে বলতেছি। হ্যাঁ অবশ্যই, জসিমউদ্দিন বা ওরফে হচ্ছে আফ্রিদা, আফ্রিদা তোমার জন্য অনেক দোয়া, ঠিক আছে? যারা আসলে সৎভাবে পরিশ্রম করে তাদের জন্য আসলে মন থেকে দোয়া আসে, বলা লাগে না। সৎভাবে পরিশ্রম খুব ভারী একটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সৎভাবে পরিশ্রম। পরিশ্রম অনেকেই করে কিন্তু সৎভাবে করে না, অনেস্টলি পরিশ্রম করে না, ঠিক আছে? অনেস্টলি পরিশ্রম মানে এই না যে তুমি ঘুমাইবা না, খাইবা না, ফুল 18 ঘন্টা বই বই পড়বা, ঠিক আছে? এটা মানে এটা না। অনেস্টলি পরিশ্রম মানে হচ্ছে তোমার বাকি সব কাজ মোটামুটি ঠিকঠাক রাখা, নামাজ ঘুম মোটামুটি পরিমিত রাখা, বাকি যতটুকু হাইস্ট ইফোর্ট দেওয়া যায় তোমার দ্বারা, অসুস্থ না হইয়া, উল্টাপাল্টা কাজ না কইরা, যতটুকু হাইস্ট ইফোর্ট দেওয়া যায়, এবং শুধুমাত্র গালার মধ্যে ফল হইতো না। আমি বলছিলাম না, একটা ভিডিও বানাইছি একটু আগে, যে ভাই কিভাবে বুঝবো চান্স পাওয়ার পথে আসি, এই ভিডিওটা দেখলে বুঝবা। এখানে আরো কিছু পয়েন্ট বলছি যে কেমনে বুঝবা তুমি চান্স পাওয়ার পথে আসো, বুঝছো না? এটা একটা মনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? যাই হোক, খেয়াল করো, চিত্রগুলো একটু আঁকার চেষ্টা করো। আমি জীবনে চিত্র আঁকি নেই, এগুলা বেশি একটা, আমি যাওয়ার চেষ্টা করি। দেখো এগুলো দেখতে নলাকার, তুমি যদি চিত্রটা আঁকো না, বেশি ম্যাক্সিমাম মুখস্থ হয়ে যাবে। দেখো এগুলো নলাকার থাকে, আর কিরকম নলাকার নলাকার নলাকার, ঠিক আছে? নলাকার থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এবার আসো, এখানে কিরকম থাকে, এখানে মাকু আকৃতি থাকে, এরকম মাকু আকৃতি, বুঝছো? এটা হলো মাকু আকৃতি, স্পিন্ডল আকৃতি। এখানে নিউক্লিয়াস থাকে মাঝখানে এরকম, ঠিক আছে না? আর এখানে থাকে এরকম, এটাও নলাকার, এটাও এরকম নলাকার,
এটা এরকম নলাকার, কোনো সমস্যা নাই। এটা এরকম নলাকার, কোনো সমস্যা নাই। ইংলিশ নামগুলো দেখে রাখবা, অবশ্যই দেখে রাখবা। তো দেখো, কিন্তু দেখো তুমি এটা খেয়াল করে দেখো তো, এটা নলাকার, এটা নলাকার মনে হচ্ছে। তো দুটোর পার্থক্য কি? একটা কথাই মনে রাখবা ভাই, হৃৎপিণ্ডে যে হৃৎপিণ্ডের গঠনটা, হৃৎপিণ্ডির গঠনটা ঐচ্ছিক পেশির মতোই। হৃৎপিণ্ডির গঠনটা কি ঐচ্ছিক পেশির মতোই, কিন্তু কাজ হচ্ছে অনৈচ্ছিক। কারণ তুমি হৃৎপিণ্ডকে ইচ্ছা মতো চালাইতে পারো না, তাহলে ইচ্ছা মতো চালাইতে না পারলে এটা কি হবে? অনৈচ্ছিক হবে। তাহলে হৃৎপিণ্ড হচ্ছে অনৈচ্ছিক, প্রকৃতি হচ্ছে অনৈচ্ছিক, কিন্তু তার গঠন কিন্তু ঐচ্ছিক। কিন্তু হুবহু ঐচ্ছিকের মতো গেলে হইলে কি হবে? না। তাহলে মনে রাখো, এর গঠনটা ঐচ্ছিকের মতোই, কিন্তু পুরো ঐচ্ছিক তো আর না। পুরো ঐচ্ছিকের মতো তো গঠন হলে হবে না, একটু পার্থক্য আছে। পার্থক্যটা এই দেখো, এখানে কোনো শাখা বা শাখা নাই, কিন্তু এখানে শাখা বা শাখা আছে। ভালো করে মনে রাখবা, এখানে কি আছে? শাখা বা শাখা আছে, শাখা বা শাখা আছে। এটা ভালো করে খেয়াল রাখো, তৈরি হবে। ঠিক আছে, শাখা বা শাখা আছে, এটা খেয়াল রাখতে পারলে হবে। বুঝছো? শাখা বা শাখা আছে, এটা মনে রাখবা, শাখা বা শাখা আছে। এবার নিউক্লিয়াস দিই, এখানে তো নিউক্লিয়াস দিয়ে ফেলছি। এখানে নিউক্লিয়াস গুলো এইভাবে থাকবে, সাইডে সাইডে থাকবে, পরিধির দিকে থাকবে, পরিধির দিকে থাকবে, পরিধির দিকে থাকবে। নিউক্লিয়াস গুলো কই থাকবে? পরিধির দিকে থাকবে। ঠিক আছে, নিউক্লিয়াস গুলো কই থাকবে? পরিধির দিকে থাকবে, এটা মনে রাখো। পরিধির দিকে, পরিধির দিকে, পরিধির দিকে দিলাম। ঠিক আছে, এখানে নিউক্লিয়াস দিয়ে দিছি, আর এখানে নিউক্লিয়াস থাকবে কোথায় জানো? একবারে কেন্দ্রে। কই থাকবে? কেন্দ্রে। তো মাঝখানে 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 থাকবে, তাহলে এক সাইডে না, লাইনের দিকে না, এর মাঝখানে থাকবে, একবারে মাঝ বরাবর, মাঝ বরাবর, মাঝ বরাবর, মাঝ বরাবর, মাঝ বরাবর। ঠিক আছে, মাঝ বরাবর থাকবে। কথা বুঝছো? তাহলে দেখো, এটা কিন্তু এই গঠনটার সাথে কিছুটা মিল আছে, কিন্তু কিন্তু পুরোপুরি মিল নাই। এখানে শাখা প্রশাখা আছে এবং নিউক্লিয়াস গুলো মাঝখানে আছে। ঠিক না? আর এটা যদি বোঝা যাচ্ছে, ঠিক না? তো দেখো, কয়েকটা পয়েন্ট তুমি খেয়াল করো। এখানে তোমার দুইটা পয়েন্ট পড়া লাগবে না, দৈর্ঘ্য এবং ব্যাস। দৈর্ঘ্য ব্যাস বাদ দিয়ে দাও। 2 নাম্বার 3 নাম্বার পয়েন্টে কি লেখা আছে? দৈর্ঘ্য এবং ব্যাস, পেশি তন্ত্র দৈর্ঘ্য ব্যাস, এগুলো পরীক্ষা আসে না, আর তুমি মুখস্থ করে রাখতে পারবে না, এগুলো বাদ দাও। ঠিক আছে? আচ্ছা, আফ্রিদা আসো, তারপরে তোমার হচ্ছে ফাবিহা মুশফিরা আসো। পদ্মকে চলে গেছে নাকি মাঝখানে? বাকি ফুলাফান গুলো তো আসেই না ক্লাসের মধ্যে, ছেলেগুলা। মামুন কায়েমে আসতো, তাও আসে না। শোনো, তো এবার আসো বৈশিষ্ট্য লেখা শুরু করি। তুমি একটু কমন সেন্স দিয়ে বলো তো, গঠন কিরকম গঠন? নাম্বার 1 দেখো, তুমি তোমার সামনে তুমি বই রাখো, বই থেকে তুমি মিলিয়ে দেখো এবার। গঠন দেখে বলতে পারি কিনা এটা নলাকার? বলতে পারি কিনা নলাকার? তাহলে বলতে পারি এটা নলাকার। দেখো তুমি বই, আমি এখানে দেখে দেখে আনসার করবো। নলাকার, এটা কি মাকু আকৃতি? এটা কি মাকু আকৃতি? ঠিক আছে, এটা কি আকৃতি বলতো? এটা কি আকৃতি? শাখান্বিত। নলাকার এবং শাখান্বিত মনে রাখো, এটা কি নলাকার প্লাস শাখান্বিত। শাখান্বিত কথাটা এখানে ইম্পর্টেন্ট পাইছে কিন্তু, দেখছো? এখানে কিন্তু ঐচ্ছিক পেশির সাথে বড় একটা ডিফারেন্স হয়ে গেছে, কি দিয়া? শাখান্বিত দিয়া। বুঝছো? এরপরে পয়েন্টটা দেখি তো, আমি তো বলছি দৈর্ঘ্য বেশ লাগবে না। সার্কুলেমা মানে কি? সার্কুলেমা মানে কি? লেমা মানে আবরণ, সার্কো মানে কি? পেশি, পেশির আবরণ। ঠিক না? তো মনে রাখো সার্কোলেমাটা কি হবে এই জায়গায়, দেখি আমরা পয়েন্টগুলো একটা একটা ধরে ধরে পড়বো, যাতে কোনো প্রশ্ন না খেতে পারে। সার্কোলেমা, এখানে আবরণ থাকে, মনে রাখো ঐচ্ছিক পেশিতে স্পষ্ট থাকে, ঐচ্ছিক স্পষ্ট থাকে। হ্যাঁ, ঐচ্ছিক স্পষ্ট থাকে। তাহলে ঐচ্ছিক থাকবে কি? স্পষ্ট থাকবে। তাহলে বাইরে দিকে থাকবে ঐচ্ছিক, তাহলে এখানে থাকবে কি? স্পষ্ট। স্পষ্ট। তো ঐচ্ছিক মানে তো পজিটিভ কিছু, তাই না? পজিটিভের মধ্যে স্পষ্ট থাকবো। আর মনে করবো যে মাক্রো, যেটা অনিচ্ছিক, এখানে কি থাকবো? অস্পষ্ট। অস্পষ্ট, অ ফর অনৈচ্ছিক, অ ফর অস্পষ্ট, এমনি পড়ো। ঠিক আছে, অ দিয়া কি? অনৈচ্ছিক, অ দিয়া অস্পষ্ট, মনে রাখবা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? অস্পষ্ট, অস্পষ্ট। আর অস্পষ্ট মানে অনিচ্ছিক মানে তো ইচ্ছে মতো চালাইতে পারে না, নেগেটিভ কিছু একটা, তাহলে আমার অস্পষ্ট হবে। আর হৃৎপিণ্ড কি হবে? তাহলে একটা বলে দিলে স্পষ্ট বা ক্লিয়ার, আরেকটা বলে দিলে অনস্পষ্ট, আনক্লিয়ার, আর একটা হবে কি? সূক্ষ্ম। মানে হৃৎপিণ্ড তো অনেক সূক্ষ্মভাবে কাজ করে, মনে রাখো। হৃৎপিণ্ড কি করে? অনেক সূক্ষ্মভাবে কাজ করে জন্মের পর থেকে। তাহলে মনে রাখবো যে এখানে কি হবে? এখানে হচ্ছে সার্কুলামা গুলো সূক্ষ্ম হবে, কি হবে? সূক্ষ্ম। ঠিক আছে, এমনি মনে রাখো। গেল 3 নাম্বার পয়েন্ট। সার্কুলামার পরে লেখা আছে নিউক্লিয়াসের সংখ্যা এবং নিউক্লিয়াসের অবস্থান, দুটো একসাথে করে ফেলবো। নিউক্লিয়াসের সংখ্যা এবং অবস্থান, সংখ্যা আর এটা অবস্থান, দুটো একসাথে করে ফেলবো। ঠিক আছে, তুমি বই দীক্ষা বলো তো, তুমি চিত্র দীক্ষা বলো, বই দীক্ষা না। সংখ্যা কয়টা তুমি দেখতে পাচ্ছ কিনা? এই জায়গায় অসংখ্য, এই জায়গায় কি? অসংখ্য নিউক্লিয়াস। তাহলে এখানে কি সবচেয়ে বেশি? অনেক বেশি। সংখ্যা হইলো অনেক, প্রচুর, অনেক শক্তিশালী, বা অনেকগুলো, কয়েকশো বলা আছে, কয়েকশো, অনেক। আর এখানে কয়টা বলতো? এখানে নিউক্লিয়াস কয়টা? এখানে নিউক্লিয়াস একটা, ওখানে একটা, তাহলে এখানে হলো একটা কইরা, এখানে একটা কইরা।
তাহলে প্রত্যেকটার মধ্যে যদি আমি অনেকগুলো করে দিছি, এখানে একটা করে হবে আর কি, হাইস্ট একটা করে হবে, এই যে একটা করে হবে, একটা করে হবে, শেষ। এরকম প্রত্যেকটা নালীর মধ্যে একটা করে হবে, শেষ। এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এখানে করে থাকবে একটা করে, আর এখানে থাকবে অসংখ্য। কারণ অসংখ্য কেন থাকে জানো? অনেক শক্তি, অনেক বেশি তো অনেক কাজ করতে হয়, অনেক প্রেশার নিতে হয়, অনেক কাজ করতে হয়, এই জন্য আসলে তার অনেক বেশি পাওয়ার, অনেক বেশি কোষ বিভাজন, অনেক বেশি কোষ লাগবে, অনেক বেশি শক্তি লাগবে। এই জন্য অনেক ভাজক কোষের মতো অনেক বেশি, অনেক নিউক্লিয়াস লাগে, বুঝছো? অনেক শক্তিশালী লাগে। আচ্ছা, অবস্থানটা কোথায় বলতো? আমি যখন এই এখানে চিত্রটা আঁকছি বলতো, এই যে নালী আঁকলাম, নালীর মাঝখানে জায়গা হয়েছে এইটা, আর পাশে দিয়ে বলে পরিধি, পাশে টাকাটা বলে কি পরিধি, তো বাইরের দিকের অঞ্চলটা বলে পরিধি। তাহলে মনে রাখবা এখানে অবস্থান কোথায়? পরিধির দিকে। এখানে অবস্থান কোথায়? স্ফীত অংশে। তাহলে আমরা যদি এটা যদি বলি মাকো আকৃতির অংশ, এটা হলো তোমার সরু অংশ, এই পাশটা বলে সরু অঞ্চল, এই পাশটা বলে কি সরু অঞ্চল, আর মাঝখানটা বলে স্ফীত অঞ্চল বা মোটা অঞ্চল বা ফোলা অঞ্চল, ঠিক আছে? ফোলা অঞ্চলটা বলে স্ফীত অঞ্চল। তাহলে আমরা বলতে পারি এখানে অবস্থানটা কোথায়? এখানে অবস্থান, তাহলে এখানে আছে অবস্থানটা কোথায়? এখানে অবস্থানটা স্ফীত অংশে, এটা পারবো। আর এখানে কোথায়? এখানে হচ্ছে কেন্দ্রে। এই যে একটা নল আঁকি, নলের কেন্দ্র হয়েছে এটা, পরিধি হচ্ছে এটা, তাহলে বলতে পারি কিনা এখানে হচ্ছে কেন্দ্রে। জাস্ট চিত্র আঁকবা ভাই, প্লিজ চিত্রটা একটু আঁকা শিখবা, দেখবা যে এডমিশনের ক্ষেত্রে একই কথা, একাডেমিক বলি আর এডমিশন বলি, দুই ক্ষেত্রে একই কথা। চিত্রটা আঁকবা, অনেকগুলো বৈশিষ্ট্য তোমার এমনি মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখে দেখেছি তো একে বলবো কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, তাহলে কোথায় আছে বলে ফেলছি। এবার আসি দেখো 4 নাম্বার পয়েন্ট আমরা কি বলতে পারবো? অনুপ্রস্থ রেখা, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে। অনুপ্রস্থ রেখা বা প্রস্থ বরাবর রেখা আছে কিনা, তাহলে অনুপ্রস্থ রেখা আছে কি না, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে আমি যদি আঁকি নাই, কিন্তু জিনিসটা আসলে আছে, বুঝছো? এখানে কি থাকে? এরকম অনুপ্রস্থ রেখা থাকে, এরকম। এটা অন্য কালার ইউজ করে লিখতে পারি, দিতে পারি। এই জায়গায় কি থাকে? অনুপ্রস্থ রেখা থাকে। অনুপ্রস্থ রেখা কি তোমার সহজ করে আগে বুঝাই বলি, দেখো এই ধরো একটা নালী আঁকলাম, প্রস্থ বরাবর যদি কোন এরকম রেখা থাকে, তাহলে বলে কি? অনুপ্রস্থ রেখা। তাহলে এখানে কি থাকে? অনুপ্রস্থ রেখা থাকে, এরকম অনুপ্রস্থ রেখা থাকে, ঠিক আছে? অনুপ্রস্থ রেখা থাকে। তাহলে তুমি বলবা ভাই এখানে অনুপ্রস্থ রেখা আছে, ঐচ্ছিকের সাথে কি আছে? ঐচ্ছিক মানে তো পজিটিভ, এখানে থাকবে। কিন্তু এখানে কোন অনুপ্রস্থ রেখা আছে? তুমি বলবে অনুপ্রস্থ রেখা নাই। এখানে কোন অনুপ্রস্থ রেখা আছে? না, এখানেও কি অনুপ্রস্থ রেখা নাই। তাহলে অনুপ্রস্থ রেখা একমাত্র আছে কোথায়? বা রেখার মতো একটা ব্যাপার স্যাপার থাকে, মাঝখানে প্রস্থ বরাবর রেখা আছে কার? ঐচ্ছিক পেশিতে। এই জন্যই তাদেরকে বলা হয়েছে রৈখিক পেশি, বলা হয়েছে রৈখিক পেশি। এবং যেহেতু রেখা টাকা আছে, এর কি মসৃণ নাকি অমসৃণ? অবশ্যই অমসৃণ, ঠিক না? অনেকে ব্যাস লাগাই ফেলে, মনে করে যে ভাই মসৃণ কথাটা তো পজিটিভ, অমসৃণ কথাটা একটু নেগেটিভ টাইপের, ঠিক না? তো মনে হয় যে মসৃণটা বুঝে ঐচ্ছিক, না, অমসৃণটা হচ্ছে ঐচ্ছিক, মসৃণটা হচ্ছে অনৈচ্ছিক। ভালো করে ব্যাস লাগাবো না, এটা উল্টা করে মনে রাখতে দিলেই হবে। এছাড়া তুমি কমন সেন্স মনে রাখতে পারো ভাই, যেহেতু ভাই অনুপ্রস্থ রেখা আছে, তাহলে এই জন্য বলছে রৈখিক পেশি। আর রেখা যেহেতু আছে, মাঝখানে একটু খাসকাটা হয়ে গেছে না, অমসৃণ হয়ে গেছে না, এই জন্যই তারা কি অমসৃণ রেখে বলছে। আর মূলত আমাদের দেহের কঙ্কাল গঠনে, আমাদের দেহের কঙ্কাল গঠনে, কঙ্কালের চারপাশে মূলত যে পেশিগুলো থাকে তাদের বলে কঙ্কাল পেশি। তাহলে এই যেহেতু কঙ্কাল চারপাশে থাকে, কঙ্কাল পেশি বলা হয়েছে, বুঝছো? তাহলে এখানে কি আছে? নাই। তো বাকি জায়গার মধ্যে কিন্তু নাই। তো এখানে যেহেতু এই জায়গার মধ্যে রেখা নাই, অনুপ্রস্থ রেখা নাই, অনৈচ্ছিকের মধ্যে কি নেই? রেখা নাই, এজন্য তো বলছে অরৈখিক। আর রেখা না থাকলে তো এরা মসৃণ হবে, এজন্য বলবো মসৃণ। আর দেহের ভিতরের দিকে যেহেতু এগুলো কাজ করে মেনলি, এই বেশিগুলো তাহলে ভিসেরাল বলছে, বুঝছো? তাহলে আশা করি তোমাদেরকে অপর নামগুলো তুমি এখন ধারণা পেয়ে গেছো, কেন বলছে, বুঝছো? শাখা প্রশাখা যদি বলে, খুবই কমন সেন্সে বলতে পারবা যে এখানে ভাই শাখা প্রশাখা এখনো নাই, এখানে একমাত্র শাখা প্রশাখা আছে, বুঝছো? তাহলে শাখা প্রশাখা থাকে কোন জায়গায়? শাখা প্রশাখা তুমি বলবে শাখা প্রশাখা যদি বলে, শাখা প্রশাখা তুমি নোট করার কিছু নাই, তুমি জাস্ট দেখো এটা। হ্যাঁ, তুমি বলবে ভাই ঐচ্ছিক পেশিতে শাখা প্রশাখা নাই, এখানেও শাখা প্রশাখা নাই, একমাত্র এখানে শাখা প্রশাখা আছে, এই যে শাখা প্রশাখা আছে, বুঝছো? মনে রাখবা। 6 নম্বরে যদি বলে ইন্টারক্যালেটেড ডিস্ক, তোমরা 9-10 সেটা জানো, ইন্টারক্যালেটেড ডিস্ক একমাত্র হৃৎপিণ্ডিতে থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে কি? একমাত্র হৃৎপিণ্ডিতে। তাহলে মনে রাখবা ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে একমাত্র। তো ইন্টারক্যালেটেড ডিস্কটা মানে কি? ইন্টারক্যালেটেড ডিস্কটা মানে কি? মাঝে মাঝে এখানে গাঢ় অঞ্চল তৈরি হয়, এরকম ভাবে দুইটা কোষের মাঝখানে এরকম ভাবে গাঢ় অঞ্চল তৈরি হয়, গাঢ় অঞ্চল এরকম তৈরি হয়, বুঝছো? এরকম গাঢ় অঞ্চল তৈরি হয়, এটা বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে এইটার কি বলে? ইন্টারক্যালেটেড ডিস্ক একমাত্র হৃৎপিণ্ডিতে থাকবে, ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা স্পেশাল কথা, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ কথা, এটা ভাবতেই হবে। ইন্টারক্যালেটেড মানে কি? ইন্টার মানে কি? মাঝখানে না? তো চিন্তা করো তো, এই একটা অংশ, দুইটা অংশের মাঝখানে কি আছে? হৃৎপিণ্ডির স্পেশাল জিনিস, তার নাম ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। তো তোমার মনে বসতে পারে ভাই ইন্টারক্যালেটেড ডিস্ক থেকে লাভটা কি? ইন্টার মানে কি? মাঝখানে না? তো চিন্তা করো তো, এই একটা কোষ, এই কোষের একটা কোষ, এই কোষের মাঝখানে কি আছে? এরকম ভাবে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, বুঝছো? তো ইন্টারক্যালেটেড ডিস্কের একটা গুরুত্ব হয়েছে এরকম যে হৃৎপিণ্ডটা খুব দ্রুত কাজ করে কিনা, সবসময় কাজ করতে হয় কিনা। তো একটা কোষ থেকে আরেকটা কোষে দ্রুত উদ্দীপনাটা নিয়ে যাওয়া এবং এটাকে নিরবিচ্ছিন্ন রাখা, এটা একটা কারণ, ঠিক আছে? এর একটা কাজ আর ইন্টারক্যালেটেড ডিস্কের, যে একটা কোষ থেকে উদ্দীপনা, আমাদের হৃৎপিণ্ড তো থামে থাকলে হবে না, তন্নের প্রত্যেকটা ছন্দময় ভাবে, পরিমিত ভাবে ছন্দময় হচ্ছে। পরিমিত মানে কি? নির্দিষ্ট সময় পর পর তার ফাংশন সে বজায় রেখে গেছে,
তা বন্ধ বন্ধ করে দিলে কিন্তু আমরা শেষ, ঠিক আছে না? শেষ। তাহলে এই যে নিরবিচ্ছিন্নভাবে যে তার একটা ছন্দময়তা, তার একটা হৃদস্পন্দন ঘটানো, এটার জন্য মূলত এটার একটা নিরবিচ্ছিন্নতা বজায় রাখার জন্যই আমার ইন্টিগ্রেটেড ডিসটা মূলত কাজে লাগে, বুঝছো? মেডিকেলে গেলে আর ভালো করে শিখতে পারবা, ঠিক আছে? গেল। তাহলে এটা মনে রাখো, এই দাগগুলোর নাম ইন্টিগ্রেটেড ডিস্ক। আর যদি কখনো বলে এ ব্যান্ড, আই ব্যান্ড, ব্যান্ড মানে একটা মোটা অঞ্চল, কোথায় দেখা যায়? তুমি বলবা যে এটা হচ্ছে কঙ্কাল পেশিতে দেখা যায়, মাঝখানে ভিতরে লেখা আছে, তুমি একবার দেখে নিবা, ঠিক আছে? আমি ছোট 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 যে জিনিসগুলো নোট করে দেই, ওগুলো নোট করে নিবা, এটা নোট করার কিছু নাই। এটা জাস্ট তোমাকে একটাই জিনিস বুঝতে হবে, চিত্রটা। চিত্রটা বুঝলে তুমি বাকি কথা তোমার ছকের মধ্যে সাজানো আছেই, তুমি জাস্ট চকের দিকে, চিত্র দিকে রেখে আনসার করবা, শেষ, বুঝছো? ঠিক আছে? জাস্ট চিত্রটা ভালো করে রাখতে পারলে তোমার সব শেষ এখানে। তাহলে দুইটা দুইটা ইন্টারগ্রেটেড ডিসের মাঝখানে একটা করে কি থাকে? নিউক্লিয়াস থাকে, মনে রাখো। হ্যাঁ, তো তুমি চিত্রের মধ্যে দেখবা যে, ধরো আমি তোমার মনে করো যে, তোমার যে বললাম যে এখানে নিউক্লিয়াস একটা থাকবে, এই কথা মানে হচ্ছে ধরো এই একটা ইন্টারগ্রেটেড ডিস্ক, এই একটা ইন্টারগ্রেটেড ডিস্ক, এটার মাঝখানে একটা থাকতে পারবে, এখানে থাকতে পারবে। তাহলে তুমি মনে করো না ভাই, আপনি একটা নলের মধ্যে একটা করে নিউক্লিয়াস দিচ্ছেন, তার মানে আমার একটা করে নিউক্লিয়াস দিতে এরকম না। কথা হচ্ছে দুইটা ইন্টারগ্রেটেড ডিস্কের মাঝখানে একটা নিউক্লিয়াস দিবা, এটা হলো হাইয়েস্ট লিমিট। তাহলে এখানে যদি বলি এই যে ইন্টারগ্রেটেড ডিস্ক, মাঝখানে কি আছে? নিউক্লিয়াস। তুমি চাইলে এখানে একটা নিউক্লিয়াস দিতেই পারো, এখানে নিউক্লিয়াস দিতে পারো, এখানে নিউক্লিয়াস দিতে পারো, ঠিক আছে? তবে দুইটা ইন্টারগ্রেটেড ডিস্কের মধ্যে একটা করে নিউক্লিয়াস দিবা চিত্র আঁকার সময়, ঠিক আছে? এটা খেয়াল রাখো। তো বইয়ের মধ্যে চিত্রটা দেখবা, ভালো করে বুঝবা। আরো এছাড়াও তুমি গুগল থেকে ছবি দেখতে পারো, গুগল থেকে আরো ভালো করে বুঝতে পারবা। শাখা বা শাখা বুঝে ফেললাম। প্রকৃতি কি? ঐচ্ছিক পেশি তো ঐচ্ছিক হবে, অনিচ্ছিক পেশি অনিচ্ছিক। আর হৃদপেশি কিরকম? হৃদপেশি কিন্তু অনিচ্ছিক। তো গঠনের দিক দিয়ে এগুলো, এই কথাটা লেখা রাখো। হৃদপেশি কিন্তু গঠনের দিক দিয়ে ঐচ্ছিকের মতো, গঠনের দিক দিয়ে কার মতো? ঐচ্ছিকের মতো, ঠিক আছে? কিন্তু প্রকৃতি কিরকম? তার প্রকৃতি হইলো অনিচ্ছিক, ঠিক আছে? অনিচ্ছিক। তোমার আমি যে পয়েন্টগুলো মূলত লিখে দিছি, তুমি এই পয়েন্টগুলো মেইনলি পরীক্ষার জন্য পড়বা, ঠিক আছে? সর্বশেষে ইম্পর্টেন্ট তথ্য হলো, যদি বলে কোনটার সংকোচন ক্ষমতা সবচেয়ে বেশি, তুমি বলবা যে ভাই ঐচ্ছিক পেশি দ্রুত সংকুচিত হয়, দ্রুত শক্তি অনেক বেশি শক্তিশালী, কিন্তু অনিচ্ছিক পেশি এতটা শক্তিশালী না, মন্থর আস্তে আস্তে কাজ করে। হ্যাঁ, ঐচ্ছিক পেশি তো আমরা ইচ্ছা মতো কাজ করতে পারি, এই জন্য অনেক বেশি দ্রুত কাজ করে, শক্তিশালী হয়। হ্যাঁ, আর হৃৎপিণ্ডের ক্ষেত্রে বলবা যে ভাই হৃৎপেশিটা হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার হচ্ছে পরিমিতভাবে কি নির্দিষ্ট সময় ভাবে রুটিন মেনে, শিডিউল মেনে মেনে কি কাজ করবে, বুঝছো? পরিমিতভাবে দ্রুত ছন্দময়। তো অবস্থান নিয়ে বা উদাহরণ, ঐচ্ছিক পেশির উদাহরণ, অনিচ্ছিক পেশির উদাহরণ নিয়ে তোমাদের একটা কনফিউশন কেন জানি লাগে, তোমরা কেন জানি পারো না, ঠিক আছে? ঐচ্ছিক পেশি, অনিচ্ছিক পেশি। তো দেখো আমাদের এরপরে এইটা পরে ফেলতে পারলে, আর এই শেষ তো এটা শেষ হয়ে ফেলতে আর দুইটা টপিক আছে, লিভার আর একটা হচ্ছে হাঁটুর পেশি। পড়লে আমাদের মোটামুটি আর অস্থিভঙ্গটা তোমরা নিজেরা পড়ে নিতে পারবা, ঠিক আছে? আমি একটু বলে দিই। দেখো কথা হলো তো ভাই, কোথায় থাকে? হ্যাঁ, তোমার আমি একটু মুখে মুখে বলে দেখো, আমাদের চোখ নাড়াইতে পারি, এটা কি আমাদের কি হবে? ঐচ্ছিক। তারপর তোমার হচ্ছে চোয়াল নাড়াইতে পারি, এই দেখো নাড়াইতে পারি কিনা, এটা নিচের চোয়ালটা আমাদের ঐচ্ছিক। ঠোঁট নাড়াইতে পারি। তারপর তোমার যদি বলি গলবিল আমরা ডুব গিলতে পারি কিনা, ডুব গিলতে পারি, পানি ডুব গিলতে পারি, গলাটা কিন্তু লাড়াইতে পারি আমরা, দেখো এই যে হাতে নাড়াইতে পারি অথবা ডুব গিলতে পারি, গলাটা কিন্তু লড়ে। তোমার মনে হতে পারবে গলবিল আমরা কেমন নাড়াইতে পারি, এটা কিন্তু নাড়াইতে পারি, এটা কিন্তু ঐচ্ছিক হবে। এরপর তোমাদের কনফিউশন লাগে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা কি কি হবে? তোমার মনে হতে পারে মধ্যচ্ছদা তো ভিতরের দিকে, ডায়াফ্রাম তোমার আমাদের পেটের ভিতরের দিকে বা আমাদের উদর গহ্বর এবং বক্ষ গহ্বরকে আলাদা করছে, এটা মনে হয় যে শূন্য, যে এটা হচ্ছে আমাদের কি হবে না, ঐচ্ছিক পেশি হবে না, কিন্তু এটা কিন্তু ঐচ্ছিক পেশি। কারণ আমরা তুমি যখন এই শ্বাস প্রশ্বাস নিতে থাকো, তখন ফুসফুসটা কি সংকোচন প্রসারণ হয়, একই সাথে কিন্তু আবার ডায়াফ্রামটা সংকোচন প্রসারণ হচ্ছে। তো তুমি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছো। তুমি যদি শ্বাস নেওয়া বন্ধ করে দাও, তখন দেখবে তোমার তো আর ফুসফুস নড়তেছে না, সাথে সাথে কিন্তু ডায়াফ্রাম গুলো সংকোচন প্রসারণ হচ্ছে না। তোমার উপরে কন্ট্রোল আছে এটা, এজন্য তুমি বলতে পারো ডায়াফ্রাম কিন্তু ঐচ্ছিক পেশি হবে, এটা ব্যাস লাগিয়ে ফেললো না। হ্যাঁ, তবে ইন্টারকোস্টাল স্থান মানে তোমাকে বুঝাইছিলাম, ইন্টারকোস্টাল স্পেস। এই কোস্টাল মানে কি? কোস্টাল মানে হচ্ছে রিবস বা পরশুকা, বুকের হাড় আর কি, বুকের এই একটা মনে করে হাড় আর একটা মনে করে এই একটা হাড়, এই দুটো হাড়ের মাঝখানে যে জায়গাটা, এটার নাম বলে ইন্টারকোস্টাল স্পেস। তুমি বলতে পারো ভাই এটা আমরা কেন ইচ্ছা মতো চালাইতে পারি? তো তুমি এটাও তোমার ওই শ্বাস প্রশ্বাসের সাথে কানেক্টেড। তুমি যখন শ্বাস প্রশ্বাস নেও না, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বক্ষ গহ্বরটা সংকুচিত হয়, প্রসারিত হয়, একই সাথে কিন্তু এই যে তুমি এটা যখন প্রসারিত হবে না, তুমি যখন শ্বাস নিবা, তখন বক্ষ গহ্বরটা বড় হয়ে যাবে, তখন এই যে হাড্ডিগুলো কিন্তু একটু সরে যাবে, সরে গেলে মাসলটা কিন্তু টান খাবে, মাসলটা এখানে বুকের মাসলটা কিন্তু টান খাবে। তুমি একটু জোরে শ্বাস নিয়ে দেখো, জোরে শ্বাস নিলে বুকটা কিন্তু বড় হয়েছে, বুকটা বড় হইলে তোমার বুকের যে হাড়গুলো আছে, হাড়গুলো একটু এই জায়গা থেকে মনে করো এরকম ছিল, এরকম একটু এরকম হয়ে যায়, এরকম হয়ে গেলে মাঝখানের পেশিটা কিন্তু ইন্টারকোস্টাল স্পেসের যে মাসলটা, ইন্টারকোস্টাল মাসল, এটা কিন্তু একটু সংকোচন হতে পারে, তোমার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। এটা তুমি যদি শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখো, এটা কিন্তু নরবেস হবে না, এজন্য তুমি ঐচ্ছিক পেশি বলতে পারো। তো এই জায়গায় একটু সহজ সহজ কথা তারপর তোমার বলে দিলাম, কারণ তোমার একটা কনফিউশন লাগতে পারে, ভাই ইন্টারকোস্টাল স্পেসের পেশি এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাকি, এরকম মনে হবে তোমার, কল বির নিয়ন্ত্রণ করতে পারি নাকি না, ঠিক আছে? আচ্ছা, তো এটা খেয়াল রাখবা, এটা তো ভুল না হয়।
এছাড়া সকল নালী এবং থলি সবচেয়ে অনিচ্ছিক, মনে রাখবা। পৌষ্টিক নালী, রক্তনালী, শোষণ নালী, মোটো থলি এবং জরায়ু তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে না, সবকিছু অনিচ্ছিক। তো এগুলো কমন সেন্সের ব্যাপার, এগুলো দুই একটা ভুল হইতে পারতো, ঐচ্ছিক পেশির মধ্যে তোমাকে বলে দিচ্ছি আর কি, যাতে ভুল না হয়। আর হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্তরে মায়োকার্ডিয়ামে কি থাকে? মায়োকার্ডিয়াম, আমরা জানি হৃৎপিণ্ডের 3টা স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামের মধ্যেই মায়ো মানে তো পেশি, পেশি স্তর, এখানে পেশি থাকে, আমরা সবাই জানি। তো আমরা সতর্কতা জায়গাগুলো একটু বলে দিলাম, চিত্র বুঝে দিলাম, জিনিসগুলো চিত্র দেখে অনেক কিছু আনসার করার চেষ্টা করলাম। আশা করি চিত্র দিকে পড়লে এবং আমার কথাগুলো খেয়াল রাখতে পারলে তুমি এখান থেকে ভুল করবে না, একাডেমিক এডমিশন হোক। আমি তো সবসময় বলে আজকে অফলাইন ক্লাসে বলে আসছি, তুমি একাডেমিকে যতটুকু ফাঁকিবাজি করে দেবা, এডমিশনে গিয়ে ততটুকু ভুগতে হবে, বুঝছো? তো তুমি যদি একাডেমিকে ভালো করে পড়ে দাও, যারা 25 বছর আছো, শোনো, তুমি যদি একাডেমিকে এই জিনিসগুলো বাদ দিয়ে যাও, ভালো করে না বুঝে পড়ে যাও, এই এডমিশনে গিয়ে আবার ধরা খাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা টপিক চলে আসে, পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না, এটা আমরা একটু আগে বলছি। হ্যাঁ, ধাক্কা দিলে তো সংকোচন করতে পারতাম না, ঠিক আছে না? আচ্ছা, তো অ্যান্টাগনিস্টিক পেশি একটা টপিক আছে, অ্যান্টাগনিস্টিক, অ্যান্টিগনিস্টিক বা অ্যান্টাগনিস্টিক। অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে বিপরীত জোর, মানে একটা আর একটা বিপরীতে কাজ করে। একটা যদি কয় হা, একটা কয় না, একটা যদি কয় উঠো, একটা কয় বসো, মানে উল্টা কাজ করে। তো অ্যান্টাগনিস্টিক পেশির যে উদাহরণ, কার বিপরীতে কে কাজ করে, এর মধ্যে একটা উদাহরণ আমরা সবাই জানি, বাইসেপস ট্রাইসেপস। বাইসেপস করে সংকোচন, ট্রাইসেপস করে প্রসারণ, 19 এটা জানি। এরকম ভাবে কিছু কিছু অ্যান্টাগনিস্টিক পেশি আছে, যারা একটা কাজ করলে আরেকটা কয় আমি আরেকটা করবো, উল্টা কাজ করবো। এরকম ভাবে কারা কারা অ্যান্টাগনিস্টিক পেশি জোর, কোন কোন জোড়া, একটা জোড়ার মধ্যে দুজন আছে, দুজনের বিপরীতে কাজ করে, কারা কারা, এইসব উদাহরণটা মাজেদা ম্যাডামের বই ভালো করে দেওয়া আছে। কোন ম্যাডাম? মাজেদা ম্যাডাম। এখন কথা হচ্ছে ভাই এগুলো কই পাবো? আমি এগুলো গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে? বলছিলাম না এগুলো একটু পড়ে রাখো। তো মাজেদা ম্যাডামের বই থেকে তুমি এগুলো আজমল স্যারের বইয়ে লেখা রাখবা, যে কারা কারা, বুঝছো? এর মধ্যে কিছু উদাহরণ তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি তোমার একটু পড়াই দিব এগুলো। আমরা কয়টা বাজে এখন? 45 বেজে গেছে। ঠিক আছে, দেখো, একটা হলো ফ্লেক্সর, একটা হলো এক্সটেন্সর। আমি একটু এই লেখাগুলো মুছে ফেলবো আমি, তুমি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিজের মতো করে সাজায় রাখতে পারো। মেইনলি তুমি চিত্রটা ভালো করে রাখবা, ঠিক আছে? বুঝতে পারলাম, 1 2 3। আফ্রিদা, তুমি কি ইয়া করছিলা? আমার চলন অঙ্গ চলন বিগত 2টা ক্লাস করছিলা? 2টা ক্লাস তো হয়েছে, আজকে লাস্ট ক্লাস। আগের 2টা ক্লাস করছিলা আফ্রিদা? শোনো, আমি কঙ্কাল পেশির কিছু উদাহরণ, তো আমি যদি না পড়াই দিই তোমার হয়তো কষ্ট হবে, তোমার মুখস্থ করতে আলাদা করে, আমি তোমার মুখস্থ করার বুদ্ধি বলে দিই। দেখো, তো একটা হলো ফ্লেক্সর, একটা হলো এক্সটেন্সর। এটা সহজ, এটা আমরা সবার ছোটবেলাতে জানি। ফ্লেক্সর একটা হলো এক্সটেন্সর, ফ্লেক্সর একটা এক্সটেন্সর, বইয়ের মধ্যে দেওয়া আছে। ফ্লেক্সর কি করবে? হাতটাকে সংকোচন করতে হেল্প করবে, অর্থাৎ দেহের দিকে নিয়ে আসবে জিনিসটা, ঠিক না? হাতটাকে সংকোচন করতে বা ভাঁজ করতে হেল্প করবে। আর ফ্লেক্স এক্সটেনশন মানে কি? এক্সটেন্ড করা, প্রসারিত করে দাও। আমরা বলি না এক্সটেন্ড করো, মানে প্রসারিত হয়ে যাও। এক্সটেনশন, এক্সটেন্সর বেশি কি করবে? এক্সটেন্ড করে দিবে, বা হাতটাকে ভাঁজ করা বাহুকে প্রসারিত করতে হেল্প করবে। তাহলে আমাদের বাইসেপ পেশিটা থাকে এই জায়গায়, ট্রাইসেপ পেশিটা থাকে এই জায়গায়। তো আমরা বাইসেপ পেশিটা কি করে? মনে রাখো, আমি যেদিকেই ভাঁজ করবো সেদিকেই সংকোচন করার পেশি থাকবে। তো আমরা হাঁটু ভাঁজ করি কোন দিকে? সামনের দিকে না পিছনের দিকে? পিছনের দিকে। তার মানে আমাদের পিছনের দিকে সংকোচনশীল বা সংকোচন পেশিগুলো থাকবে, আর সামনের দিকে থাকবে কি? প্রসারণ পেশি, বুঝছো? তাহলে যেদিকে ভাঁজ করবো মনে রাখবা, যেদিকে ভাঁজ করবো এদিকে মনে রাখবো সংকোচনশীল পেশি থাকবে। এই জায়গার নাম হলো বাইসেপস পেশি, আর নিচের দিকের নাম হলো ট্রাইসেপস পেশি, ঠিক আছে না? বাইসেপস বলার কারণ আছে, বাই মানে 2, ট্রাই মানে 3। 3টা জিনিস থেকে, 3টা জায়গা থেকে উৎপন্ন হয় বাইসেপস। ট্রাইসেপস পেশি 3টা জায়গা থেকে উৎপন্ন হয়, সেজন্য ট্রাইসেপস বলা হয়। বাইসেপস বলা হয় 2টা জায়গা থেকে উৎপন্ন হয়, কারণে 2টা অংশ থেকে উৎপত্তি হয়, যেন বাইসেপস বলা হয়। বাই আর ট্রাইয়ের পার্থক্য, ঠিক আছে? যাই হোক, আশা করি এই জিনিসটা পারবা। এরপরে তোমার দেওয়া আছে একটা হলো অ্যাবডাক্টর, একটা অ্যাডাক্টর। এটার মধ্যে তোমরা ভুল করো বেশি। এটা হলো অ্যাডাক্টর, এটা হলো অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর, ঠিক আছে? একই পড়া কিন্তু এডমিশনে কিন্তু সেম পড়াই পড়াবো। ভালো করে পড়ে ফেললে তোমার এডমিশন নিয়ে প্যারা খেতে হবে না, বুঝছো? এডমিশনের কভার হয়ে যাচ্ছে। অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, দেখো তাহলে পার্থক্য কি খেয়াল করছো? পার্থক্য কি খেয়াল করছো? দেখো, ডাক্টর এখানেও আছে, এখানেও আছে। অ্যাব, এটা হলো অ্যাব, তাহলে ডাক্টর এখানে আছে, তাহলে একটা হলো অ্যাব, তাহলে একটা হলো অ্যাডাক্টর। তাহলে খেয়াল করে দেখো তো, এটা হলো অ্যাডাক্টর, ডাক্টর, আর হচ্ছে অ্যাবডাক্টর, 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 ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ব একটা আছে, বিশেষ করে ব,
হ্যাঁ, বড় হলো পার্থক্য। এটা হলো অ্যাডাক্টর, এটা হলো অ্যাবডাক্টর। বড় এক্সট্রা আসছে এই জায়গায়। তো তুমি কেন মনে রাখবা, তোমার পেশির উদাহরণের নাম মনে রাখা লাগবে, এবং তোমাকে কাজ কি এটা মনে রাখা লাগবে। দেখো তুমি চিন্তা করে ভেবে, আমি মনে রাখতাম এভাবে আর কি, তোমাকে টেকনিক বলি আর কি। দেখো তুমি মনে রাখবা যে এ ডাক্তার, কি মনে রাখবা ভাই, এ ডাক্তার। এ ডাক্তার মানে কি, এ ডাক্তার কথাটা মানে কি, এ ডাক্তার মানে ডাক্তার না, ডাক্তার থেকে মনে রাখতাম ডাক্তার। তাহলে আমরা জানি তো বায়োলজিতে এ বা এন থাকা মানে কি না বোঝায়। তো আমি মনে রাখতাম এ ডাক্তার, ডাক্তার মানে ডাক্তার, এ ডাক্তার মানে কি ডাক্তার না। ডাক্তার যদি না হইতে পারি, চিন্তা করবা যে লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দিব। ঠিক আছে, এমনি চিন্তা করো, ডাক্তার না হইতে পারলে লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দিব, আমি তখন ভয় পাবা, তখন থেকে তুমি ভয়ে, অনেক ভয়ে ভয় পাবা। ঠিক আছে, বা ডরাইবা। বলি না ভয় পাওয়ার অনেক সময় ডরাই। বলো তো কি বললাম, লাত্তি খাইয়া ডাক্তার না হইতে পারলে, এ ডাক্তার মানে কি ডাক্তার না, ডাক্তার না হইতে পারলে মনে রাখবো যে লাত্তি খাইয়া ঘর থেকে বাইরে হয়ে যেতে হইব। তাহলে চিন্তা করো যে এখানে পেশিটার নাম হলো লাটিমারিস ডরসি, লাটিমারিস ডরসি। ঠিক আছে, লাত্তি খাইয়া ডরাইছি, আমি বলি কি লাত্তি খাইয়া ডরাইছি, বুঝছো কি বানাইছি রে, লাত্তি খাইয়া ডরাইছি। তাহলে তুমি মনে রাখবা এ ডাক্তার মানে ডাক্তার না, ডাক্তার না হইলে লাত্তি খাইয়া ধরাইতে হইব, লাত্তি খাইয়া ধরাইতে হইব মানে মনে রাখবা লাটিমারিস ডরসি। তাহলে তুমি একটা যদি মনে রাখতে পারো, বাকিটা এমনি মনে থাকবো, বাকিটা তুমি অপশন বদলাতে পারবা। ঠিক আছে, তো অ্যাবডাক্টর যেটা আছে, ব ব অ্যাব অ্যাব, বয়ের উদাহরণটা হইলো, বয়ের উদাহরণটা হইলো ডেলটয়েড পেশি। আমি বলছিলাম আমাদের হাতের মধ্যে একটা পেশি আছে, এই যে পেশি আছে, এই পেশিটার নাম হলো ডেলটয়েড পেশি, যেখানে ইনজেকশন দেওয়া হয়। তাহলে অ্যাবডাক্টরের মধ্যে কি তোমরা বিডি কি মনে রাখবা, বিডি। অ্যাবডাক্টরের মধ্যে বি আছে কিনা, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু এটা বয়ের পার্থক্য বা বি এর পার্থক্য। বিডি, ডিডি মানে রাখবা ডেলটয়েড। ঠিক আছে, ডেলটয়েড। কথা হচ্ছে ভাই কোনটার কোনটার কাজ কি। তাহলে আমি বুঝলাম যে ভাই আপনি মনে রাখতে বলছেন ভাই, এ ডাক্তার মানে ডাক্তার না, ডাক্তার না মানে ঘর থেকে লাথি খেয়ে ডরাই তুইব, লাথি খেয়ে ডরাই তুইব, লাথি মারি দৌড়ছি, এ ডাক্তারের উদাহরণ। এফ ডাক্তার বলছেন যে বিডি, বিডি মানে কি, এফ ডাক্তারের ব আছে আর ডি দিয়ে ডেলটয়েড। ঠিক আছে ভাই, কোনটার কাজ কি, এই যে তোমার বললাম লাথি খেয়ে ডরাই তুইব, লাথি খাইলে কি তুমি ঘরের ভিতরে থাকবে না ঘরের বাইরে থাকবা, ঘরের বাইরে, মনে রাখবা দেহ থেকে দূরে নিয়ে যেতে হয় পারে। ঠিক আছে, তাহলে এ ডাক্তারের কাজ হলো, সরি কি বললাম, দেহের কোনো অংশকে দেহ অক্ষের কাছাকাছি আনতে সাহায্য করে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল রাখো, আমি একটু পেস লাগিয়ে দিছি। তো বলবো যে দেহ অক্ষের কাছাকাছি, তুমি মনে রাখবা, তুমি মনে রাখবে, তুমি যখন লাথি খাইবা, লাথি খাই ডরাইবা, তখন বলো তুমি বলো তো আরো তুমি চেপতে উঠবা না, জিদি উঠবে না, তখন জিদিটা কি করবা, তোমার লক্ষ্যের দিকে কাছাকাছি চলে যাবা কিনা, তোমার লক্ষ্যের কাছাকাছি চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করবা কিনা, চেষ্টা করবা মনে রাখবে দেহ অক্ষের কাছাকাছি, অর্থাৎ তোমাকে এক লাথি দিয়া তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, বুঝছো, তোমার পেয়ারেন্টসটা এমনি মনে রাখো। মনে রাখবে দেহের অক্ষের কাছাকাছি আনে এটা, দেহ অক্ষের কাছে আনে এটা, তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়, লক্ষ্যের কাছাকাছি, লক্ষ্য, লক্ষ্য অক্ষ মিলাই করো, লক্ষ্য অক্ষ, হ্যাঁ, তোমার লক্ষ্যের দিকে বা তোমার অক্ষের দিকে তোমার কাছে আনতে হেল্প করে লাত্তি খাইয়া, বুঝছো, লাত্তি দিয়ে এমন মনে রাখো। হ্যাঁ, লাত্তি খাইয়া ধরাইছো, ঠিক না? আচ্ছা, এরপরে আছে এর একটা অ্যান্টাগনিস্টিক পেশি জোর। এরপরে আছে তোমার যদি আছে ডিপ্রেসর, একটা হলো ডিপ্রেসর, একটা হলো লিবেটর। এগুলো কাজ সব মনে রাখতে হবে, উদাহরণ মনে রাখতে হবে। একটা হলো ডিপ্রেসর পেশি, ডিপ্রেসর পেশি, ডিপ্রেসর পেশি, একটা হলো লিবেটর পেশি, লিবেটর পেশি। ঠিক আছে, ডিপ্রেসর মানে কি, ডিপ্রেশন, ডিপ্রেশন মানে কি আমার মন মেজাজ খারাপ হয়ে যাওয়া, ঠিক না, মন মেজাজ খারাপ হয়ে যাওয়া। ঠিক আছে, উল্টাপাল্টা টেকনিক দিয়ে মনে রাখছি আর কি, কারণ আমি দেখছি ডাইরেক্ট মুখ মনে থাকে না, বুঝছো। তাহলে মনে রাখবা যে ডিপ্রেশন মানে ডিপ্রেশন, ডিপ্রেশনে কি হয় বলতো আমাদের, আমরা নিচে নেমে যায় না, ডিপ্রেশন মানে কি নিচের দিকে না উপরের দিকে, অবশ্যই নিচের দিকে, আমার মন মেজাজ খারাপ হয়ে যায়, তারপরে আমার কি বলে পড়াশোনা কমে যায়, সবকিছু কমে যায়। তো এমনি চিন্তা করো, ডিপ্রেশন মানে আমাদের মেন্ডিবল আছে না, মেন্ডিবল, মেন্ডিবল যদি নিচের দিকে নামাই, খেয়াল করো, মনে করো ডিপ্রেস হইয়া মেন্ডিবল কি হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে। তুমি যদি মেন্ডিবল নিচের দিকে করো, দেখো করো নিচের দিকে করলে মুখটা খুলে গেছে কিনা, মুখটা কিন্তু খুলে গেছে, বুঝছো। তুমি মনে রাখবে যে ডিপ্রেসর পেশির কাজ হলো মুখ খুলতে সাহায্য করে। তো মনে চিন্তা করো যে এই মেন্ডিবলটা ডিপ্রেশনে পড়া নিচের দিকে নেমে গেছে, মেন্ডিবল যদি নিচের দিকে নেমে যায়, মুখটা খুলে যায় কিনা, মুখটা কিন্তু খুলে যায়। ঠিক আছে, তুমি মনে রাখো। তাহলে আশা করি নিম্ন চোয়ালকে, হ্যাঁ, তো এখানে পেশিটার নাম কি, পেশির নাম হলো ডেপ্রেসর এন্ড মেন্ডিবুলি। এমন একটা ডিপ্রেসর, এমন একটা পেশি যেটা করে মেন্ডিবলটা ডিপ্রেস করে ফেলে, এটার নাম কি, ডিপ্রেসর এন্ডিবুলি। ডিপ্রেস মানে আসলে আমরা মেডিকেলে দুইটা ওয়ার্ড ইউজ করি, একটা হলো যে ডিপ্রেসড এরিয়া, একটা হলো যে এলিভেটেড এরিয়া। এলিভেটেড এরিয়া মানে হচ্ছে উঁচু অংশ, ডিপ্রেস এরিয়া মানে হচ্ছে নিচু অংশ, বুঝছো। তাহলে এখানে মনে রাখবা ডিপ্রেসর মানে হচ্ছে মেন্ডিবলটা নিচে নামাই দিবে, ডিপ্রেশনে ফালাইয়া, দেন সে মেন্ডিবলটা নিচে নামলে কি অটোমেটিক মুখটা খুলে যাবে, শেষ। লিভেটর মানে কি লিফট, লিভেটর মানে কি লিফট। বলো তো লিফটের মেইন কাজ কি, লিফট কি আবিষ্কার করছে উপর থেকে নিচে নামার জন্য নাকি নিচের থেকে উপরে ওঠার জন্য? উপর থেকে তো নামতে নিচে নামতে মজাই লাগে। লিফটের মেইন কাজ কি, লিফটের মেইন কাজ হলো নিচের থেকে উপরে উঠানো। তো মনে রাখবা যে এটা কি করে, লিভেটর থেকে মনে রাখবা যে লিফট, হ্যাঁ,
লিভারের থেকে মনে রাখবা লিফট। লিফট কি করে? ম্যান্ডিবলটারে উপরের দিকে উঠাই দেয়। উপরের দিকে উঠে দিলে মুখ বন্ধ হয়ে গেল না? মুখ বন্ধ হয়ে গেল। মনে রাখবা যে লিবিডর থেকে মনে রাখবা লিফট। আর লিফট মানে তো লিফট তো নিচের থেকে উপরের দিকে নেয়। নিচের থেকে যদি উপরের দিকে নেয় তাহলে ম্যান্ডিবলটা উপরের দিকে নিয়ে গেলে মুখটা বন্ধ হয়ে গেছে। এমনি মনে রাখবা। ঠিক আছে? ঠিক আছে, তো আশা করি কাজগুলো মনে রাখতে পারবা। ঠিক আছে? তো এখানে যে পেশিটা কাজ করে তার নাম কি? পেশিটার নাম হলো মেসেটার পেশি। নাম কি? মেসেটার পেশি। তাহলে মেসেটার পেশি তুমি ভালো করে মনে রাখো। লিবিডার পেশির উদাহরণ কি? লিবিডার পেশি বা নিম্ন চোয়ালকে উপরের দিকে উঠে যায় কে? মেসেটার পেশি। ঠিক আছে? তুমি চিন্তা করো মেসেটার কেমন মনে রাখবে? দেখো মেস শব্দের অর্থ কি? গণজনতা বলি না? মেস পাবলিক মানে কি? আমজনতা বলি না? আমজনতা। তো মেস কথা চিন্তা করো তো, লিফটে কি নর্মালি একজন উঠে নাকি মেস অনেক মানুষ উঠে? বা চিন্তা করো মেসের মানুষ উপরে উঠে। মেসের মানুষ মেসে থাকে না অনেকে? চিন্তা করো মেসের মানুষ লিফট দিয়ে উপরে উঠে। এমনি মনে রাখতে পারো। এটা কথা মনে, মেসের মানুষ মেসে থাকে না অনেকে? মেস থেকে উঠে উঠে। অথবা চিন্তা করো যে লিফটে যখন অনেকে উঠে, এটা আমরা বলতে পারি না মেস পাবলিক বা আমজনতা একসাথে উঠে, ঠিক না? মেস শব্দের অর্থে কিন্তু একসাথে হয়ে যাবা, গারবিত, কি বলে, এটাই তো বোঝায় যে একসাথে অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, জড়ো হয়ে যাওয়া। তো উপরের দিকে উঠে সবাই একসাথে, ম্যাসেটার পেশি মনে রাখো। এরপরে লেখা আছে আরেকটা রোটেটর পেশি। রোটেটর পেশির উদাহরণ হলো যে রোটেট করা মানে কি? রোটেট মানে ঘূর্ণন পেশি। তাহলে বলতে পারো রোটেট করা মানে কি? ঘূর্ণন পেশি। তো ঘূর্ণন পেশিতে হেল্প করে পাইরিফর্মিস। তুমি এমনি চিন্তা করবে যে ঘুরতে পারি, কি বলবা? আমি ঘুরতে পারি, ঘুরতে পারি। তুমি বলবে যে আমি ঘুরতে পারি, ঘোরা মানে কি? রোটেটর। পারি মানে হচ্ছে পাইরিফর্মিস। মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘূর্ণনে সাহায্য করে, মনে রাখো। ঘূর্ণন পেশির অপর নাম আবর্তন পেশি। আবর্তন ঘূর্ণন তো একই কথা, ঠিক না? তাহলে আশা করি তোমার যে জিনিসগুলো একটু নিজে পড়তে একটু প্যারা খাইতে হইতো, আমি নিজে পড়া ভুল করছি এগুলো বারবার, তোমার আশা করি ভুল হবে না। ঠিক আছে? তুমি এই জায়গায় ফেসলা খাইও না। তোমার একটাই ম্যাক্সিমাম ভুল লাগতে পারে, হলো যে অ্যাবডাক্টর অ্যাডাক্টরের মধ্যে। তুমি জাস্ট এটা মনে রাখো ভাই, এ ডাক্তার মানে ডাক্তার না হইতে পারলে লাঠি খেয়ে দৌড়ামো, লাঠি থেকে দৌড়ামো, তবে ডরাইছি। ঠিক আছে না? তাহলে যেহেতু লাঠি খেয়ে দৌড়াইছি, এবার লাঠি খাইছি, ডরাইছি, এবার কি করতে? লক্ষ্যের দিকে আগে যেতে হবে, লক্ষ্যের কাছাকাছি যেতে হবে। তাহলে মনে করে দেহে লক্ষ্যের কাছাকাছি আনতে হেল্প করে, নট দূরে। রাত থেকে দৌড় দিলে দইতো না, দূরে গেলে কইতো না, কাছাকাছি আইতে। ঠিক আছে না? মনে রাখবা। তো যেমনি হোক টেকনিক দিয়ে মনে রাখো, তাহলে মনে থাকবো, পরীক্ষা হলে মনে রাখতে পারলে হইলো। এবার চলে আসো লিভার। এবার চলে আসো কি? লিভার তন্ত্র। এটা আবার একটা বেদাল্লা টপিক। অনেকেই এটা ভুল করে, অনেকে এটা পারে না। লিভার তন্ত্র, বিভিন্ন রকমের লিভার আছে। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে? তিনটার উদাহরণ কি, তিনটার কথাবার্তা গুলা কি, সবাই পেছ লাগাই ফেলে। ঠিক আছে? একটু সহজ করে পড়তে হবে জিনিসগুলা। কে কে আসো? ফাবিয়া মুশফিরা আসো, আর হলো ইয়া আসো, নাম কি, আফ্রিদা আসো। ইয়াকে চলে গেছে নাকি? পদ্মটা তো খুঁজে পাই না। ঠিক আছে, লিভার নিয়ে পড়বো আমরা। হ্যাঁ, লিভারটা ক্লিয়ার করে দিই, গুছাই দিই তোমাকে। ক্লিয়ার করে না মানে গুছাই দেওয়া, বইয়ে তো সবই দেওয়া আছে, জাস্ট একটু গুছাই দিই জিনিসগুলা করে। লিভার লিভার, ওহো লিভার, কই রে লিভার, ওহো লিভার। একটা নোট ছিল সুন্দর, এই নোটটা খুঁজে বের করতেছি, একটু ওয়েট করো। লিভার আমি একটু মুছে ফেলি, এই টপিক গুলা মুছে ফেলি। ঠিক আছে, মুছে ফেলি। আশা করি সমস্যা হবে না। বই থেকেই দেখো, জাস্ট আমার কথাগুলো মনে রাখো, টেকনিকটা মনে রাখো আর কি। হ্যাঁ, তো দেখো আমাদের লিভার দুই রকমের আছে। হ্যাঁ, তোমরা অনেকে ভেজাল লাগাই ফেলো। একটা হচ্ছে LIVER, আর একটা হচ্ছে LEVER। এই লিভার হচ্ছে যকৃত, আর এই লিভার কি? এটা হচ্ছে তোমার লিভার তন্ত্র বা একটা বিশেষ কাঠামো, বিশেষ একটা অবস্থা, যে বিশেষ অবস্থা আমাদের হচ্ছে বিভিন্ন কাজে কাজে লাগে। ঠিক আছে, বিভিন্ন দরকারে কাজে লাগে, সেটা হচ্ছে আমার লিভার। তাহলে এই লিভার আর লিভার পার্থক্য লাগাই দিও না। একটা হচ্ছে LIVER, একটা হচ্ছে LEVER। ঠিক আছে? ঠিক আছে, এটা এটা যাতে কারো প্যাচ না লাগে, দাঁড়াও একটু, আমি সুন্দর একটা নোট আছে আমার কাছে। আচ্ছা দেখো, লিভারের প্রকারভেদ আমি একটু লিখে দিই। দেখো, লিভারের অংশ কয়টি? এটা হচ্ছে এই লিভার, যদিও বাংলাদেশে তোমরা সেম, কিন্তু একটু পার্থক্য আছে। লিভারের অংশ কয়টি? অংশ চারটি। অংশ কয়টি? চারটি। তোমরা একটু খেয়াল করো, অংশ চারটি, কিন্তু এবারে কয় রকমের, কত ধরনের টাইপ, কত ধরনের টাইপ? টাইপ তিন ধরনের। তিন ধরনের লিভার, অংশ তিনটি। সরি, তিন ধরনের লিভার, অংশ চারটি।
অংশ 4টি, এই অংশ কয়টা অংশ বলছে পরীক্ষায়, অনেকে আবেগের ঠেলায় দেখা দিব 3। দেখো তোমার প্রশ্ন করছে কি লিভারের অংশ কয়টি, তুমি আবেগের ঠেলা কি দেখা দিলা, তুমি সারা বছর পড়ে আসতেছো ভাই প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, তুমি আবেগের ঠেলা দেখা দিবা কত 3, তো আবেগের ঠেলা দেখালে হবে না, একটু খেয়াল রাখতে হবে কি হবে 4টি অংশ হবে, ঠিক আছে। আচ্ছা তো এবার আসো, তো লিভার কিভাবে চিনবো, এটা একটা উপায়। 4টি অংশের নাম কি দেখো, একটু বই থেকে দেখো। এই যে আমার হাড্ডির হাড়গুলো আছে না, হাড়, এই যে অস্থির বাহুগুলা, অস্থিরগুলো বলে লিভার বাহু, ঠিক আছে না। তারপর পিভট, আরেকটা কি পিভট, পিভট মানে অস্থির, এই সন্ধিটা বলে পিভট, সন্ধিটা বলে কি পিভট, বই থেকে মিলিয়ে পড়তে পারো। আর এই যে পেশিগুলো তো মূলত কাজ করে, অফর পেশি, অফর মানে প্রচেষ্টা, প্রচেষ্টা বা ইফোর্ট দেয় কে, ইফোর্ট দেয় হচ্ছে পেশিটা, হ্যাঁ। এরপর তোমার হচ্ছে আরেকটা হচ্ছে ভার, ভার মানে হচ্ছে তুমি চিন্তা করো হাত দিয়ে তো একটা কাজ করবা, লিভার দিয়ে তো কাজ করবা নাকি, একটা বস্তু নিয়ে তো কাজ করবা, বস্তুটা হচ্ছে ভার বা লোড। এবার বস্তু নেওয়ার সময় আমরা কিন্তু লিভার এভাবে কাজ করে, খেয়াল করো লিভার কিন্তু এভাবে কাজ করে। মনে করো এই একটা মাঝখানে কিছু একটা আছে, এইটা লিভার, তো এটা বলে লিভার বাহু, মাঝখানে এটা বলে কি, এটা বলে পিভট বা ফালক্রাম বলে অনেক সময়, ফালক্রাম, ঠিক আছে না, পিভট, হ্যাঁ। আজ এটা তুমি যে বস্তুটা নিয়ে কাজ করবা সেটার নাম বলে ভার বা প্রচেষ্টা, ভার সরি ভার। আর মূলত তোমাকে পেশি, আমার হাতের ক্ষেত্রে পেশিটা যে কাজটা করবে এটা নাম হলো, তুমি এদিক দিয়ে একটা টান দিবা, এদিকে টান দিলে কি এটা উপর দিকে যাবো না, চিন্তা করো এটা হলো পিভট, এটা হলো লিভার বাহু, এটা হলো তোমার প্রচেষ্টা, এই হলো তোমার ভার, ঠিক আছে। বই থেকে আরেকবার মিলাও তুমি, সমস্যা নেই। তাহলে তুমি এটা হচ্ছে প্রচেষ্টা, এটা কি প্রচেষ্টা, এটা হচ্ছে পিভট, এটা হলো তোমার লিভার বাহুটা, আর এটা হচ্ছে তোমার ভার যেটা নিয়ে তুমি কাজ করবা, ঠিক আছে। আমাদের হাতের ক্ষেত্রে কি এটা তোমার বইয়ের মধ্যে লেখা আছে। তো কথা হচ্ছে এটা নিয়ে শখ করে ফেলবো আমরা, একটা শখ করে ফেললে খুব সহজ হয়ে যাবে জিনিসটা। বেশিক্ষণ ক্লাস হয় নাই, বেশিক্ষণ ক্লাস হয় নাই, ঠিক আছে। দেখো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, একটা কি তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, কি বিষয় আমি আমরা পার্থক্য করবো, এই ছকটা যদি লাগাই দিতে পারো তোমার পড়া অর্ধেকের বেশি সহজ হয়ে যাবে, অর্ধেকের বেশি সহজ হয়ে যাবে পড়া, ঠিক আছে। তো নাম্বার 1 এক্সাম্পল নিয়ে আসলে মূলত পড়তে হয়। দেখো নাম্বার 1 মানব দেহে এক্সাম্পল কি, মানব দেহে এক্সাম্পল কি, তুমি মনে রাখবা মানব মন পাওয়া বড়ই কঠিন, বলবা মানব মন, মানব মন পাওয়া, পাওয়া বড়ই, ঠিক আছে, মানব পাওয়া বড়ই বাস্তব কঠিন, একসাথে বলে ফেলবা, দেখো বলবা বাস্তবে কঠিন, বাস্তবে কঠিন, ক ঠি ন, ঠিক আছে। কি বলবা একসাথে পড়ে ফেলবা, মানব 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 মন, কি বলবা তুমি বলবা মানব দেহ উদাহরণ আর কি, দেখো মানব মন পাওয়া বড়ই বাস্তবে কঠিন, ঠিক আছে, বা কঠিন বাস্তব, ঠিক আছে। মানব মন, মানব মন পাওয়া, মানুষের মন জয় করা, বা বলতে পারো মানুষের মন পাওয়া বড়ই কঠিন, বড়ই কঠিন, বা বড়ই বাস্তবে কঠিন, বা বড়ই কঠিন বাস্তব, যেমনি পড়ো না কেন। তো এটাতে তুমি কি পড়তেছি দেখো, আমরা মানব দেহে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ পড়বো, বাস্তবে কি কি উদাহরণ আছে এই 3টা লিভারের উদাহরণ এটা পড়বো, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে চিনবো, অর্থাৎ আমরা তো বলছি যে আমাদের লিভারের 3টা অংশ থাকে মেইনলি, ভার তো একটা অঞ্চল আছে যেটা ভার, যেটা নিয়ে আমরা কাজ করবো এটা আছে, মেইনলি আমাদের লিভারের কয়টা অংশ, 3টা অংশ, এই 3টা অংশ কিন্তু একটা সিরিয়ালে সাজানো থাকে। তো আমার অনেক অনেক অনেকগুলো কম্বিনেশন সাজানো থাকতে পারে, যে আমি যে বললাম দেখো লিভার বাহু, বাহু পিভট প্রচেষ্টা ভার, পিভট প্রচেষ্টা ভার এভাবে থাকতে পারে, বা ভার প্রচেষ্টা পিভট এই সিরিয়ালে থাকতে পারে। তো বিভিন্ন ভাবে কিন্তু আমাদের একটা কম্বিনেশন থাকতে পারে, যেমন তোমার প্রথম শ্রেণীর লিভারে লেখা আছে দেখো এই শ্রেণীর এই ধরনের লিভারে পিভটটি ভার ও প্রচেষ্টার মাঝখানে থাকে, অর্থাৎ ভার পিভট প্রচেষ্টা এই সিরিয়ালে সাজানো থাকে, বুঝছো। তাহলে প্রত্যেকটার মধ্যে এরকম কিন্তু একটা কম্বিনেশন আছে। দেখো প্রথম শ্রেণীর লিভারে লেখা আছে যে ভার ও প্রচেষ্টার মাঝখানে, ভার ও প্রচেষ্টার মাঝখানে কি আছে, পিভট আছে। তাহলে আমাদের লিভারের বিভিন্ন কম্বিনেশন আছে, এরকম কম্বিনেশন। তো আমরা মেইনলি মনে রাখবো মাঝখানে কোনটা আছে, মাঝখানে কোনটা আছে এটা যদি খেয়াল রাখতে পারি তাহলে আমরা আমরা লিভার শনাক্ত করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট দুই পাশে কে আছে শিখবো না, এখানে কিন্তু অনেকগুলো কম্বিনেশন নিতে পারে, যেমন হতে পারে কি পিভট, মাঝখানে মাঝখানে নিয়ে আসলাম কারে, দেখো পিভটটা নিয়ে আসলাম মনে করে এখানে ভারে মনে করে নিয়ে আসলাম, তাহলে কি হইতে পারে পিভট, পিভট ভার প্রচেষ্টা এরকম হতে পারে, অথবা হতে পারে প্রচেষ্টা পিভট ভার, অথবা প্রচেষ্টা অথবা হতে পারে প্রচেষ্টা ভার পিভট, অনেক রকমের 3টা কম্বিনেশন হতে পারে। তো মাঝখানে কে আছে এটা দেখে আমরা মূলত চিনে ফেলতে পারবো যে আসলে কে, আমরা দুই পাশে কে আছে এটা শেখার দরকার নেই, আমরা চিন্তা করবো মাঝখানে কে আছে। তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে লিভার শনাক্তকরণ, শনাক্তকরণে মাঝখানে কে আছে আমরা শিখবো, মাঝখানে কোন জিনিসটা আছে এটা দেখে কি শিখবো, লিভার কোন টাইপের। এবং 4 নাম্বার শিখবো হচ্ছে স্পেশাল কথাবার্তা, স্পেশাল কথাবার্তা, স্পেশাল, ঠিক আছে।
এটা শিখলে আমাদের লিভারের প্রকারভেদ নিয়ে কথাবার্তা শেষ। এবার দেখো কি বললাম, এই মানব মন পাওয়া বাস্তবে বড়ই কঠিন, এই কথাটা আমরা কি মনে রাখতে পারবো? দেখো তোমরা আসো কিনা দেখি আগে, তোমরা কি আছো? কইরে ভাই, আমি একলা বাবু করতেছি, একজন দুইজন আসো না তোমরা? আসো আসো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো বলি, মন থেকে মনে রাখবা ভাই, হ্যাঁ মন থেকে মনে রাখবা কি বলতো, মন থেকে মনে রাখবা মাথা এবং প্রথম, দেখো মাথা এবং প্রথম কোষেরকা অ্যাটলাস, প্রথম কোষেরকার নাম কি? অ্যাটলাস। তো কয়েকটা কোষেরকার নাম পড়তে হয়, আমি বলছি কিনা তোমাদের জানি না। তোমাদের প্রথম সার্ভাইকাল কোষেরকা C1 মানে কি? প্রথম সার্ভাইকাল কোষেরকা, এর নাম হলো অ্যাটলাস, এটা পড়তে হবে, ঠিক আছে। 2 নাম্বার সার্ভাইকাল কোষেরকার নাম হলো এক্সিস, এটা পড়তে হবে। 7 নাম্বার কোষেরকা, এর নাম হলো কি কি জানো এটার নাম? 7 নাম্বারের নাম বড় একটা নাম আছে স দিয়েই, ধরো আমরা একটু খুঁজে বাই করি, আমি ধরো তোমার নাম হলো হ্যাঁ ভার্টিব্রা প্রমিনেন্স বা ভার্টিব্রা প্রমিনেন্স, ছাত্রটার নাম কি? ভার্টিব্রা প্রমিনেন্স। তবে এই নামগুলো জানা লাগবে। প্রথম সার্ভাইকাল কোষেরকার নাম কি? দ্বিতীয়টার নাম কি? 7 নাম্বারটার নাম কি? জানা লাগবে। ভার্টিব্রা প্রমিনেন্স, হ্যাঁ। এরপর তোমার আরো কিছু কোষেরকা নিয়ে পড়া লাগবে, যেমন ধরো আমাদের কোন কোষেরকা কি টাইপের, ঠিক আছে, এটা পড়তে হবে। আমাদের অ্যাটলাস হচ্ছে আংটি টাইপের, অ্যাটলাস হচ্ছে আংটি টাইপের, কিছু দাগানো লাইন এখান থেকে ফলো করবা, তাহলে হয়ে যাবে। আমি তোমার বলি কি কি লাইন পড়তে হবে এখান থেকে। ব্যবহারিক অংশে আছে এগুলা, ব্যবহারিক অংশে দেখো মানুষের যে কি বলে এটাকে, অ্যাটলাস নিয়ে পড়তে হবে। অ্যাটলাসের প্রথম কোষেরকা, এটা খেয়াল বলছি। তারপর তোমার খেয়াল রাখতে হবে, আমি হারাই ফেলতেছি, এই যে পাইছি, হ্যাঁ। তোমার অ্যাক্সিস থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ওডন্টোয়েড প্রসেস, এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি বইয়ের মধ্যে দাগা রাখো। বইয়ের মধ্যে ব্যবহারিক অংশ আছে ওডন্টোয়েড প্রসেস, এটা অ্যাক্সিস থেকে আসে এই প্রশ্নটা, ঠিক আছে। আচ্ছা এটা পড়তে হবে। আর আংটির মতো কোনটা, এটা হচ্ছে অ্যাটলাস, এটা ইম্পর্টেন্ট এখান থেকে। তারপরে এটা পড়তে হবে। ভার্টিব্রা প্রমিনেন্স হলো সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘ অবিভক্ত, এটা পড়তে হবে, ঠিক আছে। সবচেয়ে দীর্ঘ কোনটা? ভার্টিব্রা প্রমিনেন্স। তোমরা ভার্টিব্রা গুলো কিন্তু ছোট থেকে বড় হয় আস্তে আস্তে, হ্যাঁ। থোরাসিকটা কি বলতো? থোরাসিক হচ্ছে কি আকৃতি, এটা পড়তে হবে। থোরাসিক কোষেরকা গুলো কি আকৃতি? হৃৎপিণ্ড আকৃতি। মনে করো থোরাসিক মানে বুক না, বুকের মধ্যে কি আছে? হৃৎপিণ্ড আছে। তো মনে রাখবে থোরাসিক গুলো হচ্ছে আমাদের কি বক্ষ হৃৎপিণ্ড আকৃতির হয়। লাম্বার গুলা কি আকৃতি হয়? লাম্বার কোষেরকা কি আকৃতি হয়? লাম্বার কি কোমর দেশীয় না? বক্ষের পরে তো কোমর চলে আসে, তাহলে কোমর দেশীয় অঞ্চলে কি কিডনি গুলা কি কোমর দেশীয় অঞ্চলে, মনে আছে কিনা? কিডনি গুলো কিন্তু কোটি দেশীয় অঞ্চলে থাকে বা কোমর দেশীয় অঞ্চলে থাকে, তাহলে কিডনি কি বৃক্ক না? তাহলে মনে রাখবে যে আমাদের লাম্বার গুলো হবে সার্ভাইকেল থোরাসিক লাম্বার সিরিয়ালে, লাম্বার গুলো হবে আমাদের বৃক্ক আকৃতি, ঠিক আছে, এটা খেয়াল রাখো। তা এখানে আবার কিছু প্রসেস থাকে, মেমালারি প্রসেস, তারপর হচ্ছে তোমার অ্যাক্সেসরি প্রসেস। তো সকল প্রসেস, সকল নচ, সকল ফসা, সকল রিজ, সবগুলো নিয়ে আমার একটা নোট সাজানো আছে, এই নোটগুলো দিয়ে দিলে তোমার আরো যা আবেদন লাগতে পারতো সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? আশা করি এখান থেকে কি পড়তে হবে বলে দিচ্ছি। তো আমাদের দেখো মন দিয়ে আমরা মতে মনে রাখবা কি? মাথা এবং অ্যাটলাসের মধ্যে, তাহলে মাথা এবং অ্যাটলাস যেটা আছে, অ্যাটলাসের মাঝখানে যে এটা আছে, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। পাওয়ার দিয়ে মনে রাখবা যে ভাইয়া পায়ের আঙ্গুলের ডগা, পা দিয়ে কি মনে রাখবা? পায়ের আঙ্গুলের ডগার মধ্যে থাকবো দ্বিতীয়টা, হ্যাঁ। ব দিয়ে মনে রাখবো বাহুকে বাস, ব দিয়ে মনে রাখবো কি? বাহুকে বাস করলে, কোন ঐকে ভাঁজ করি, কোন ঐকে ভাঁজ করলে কি পাওয়া যায়? তাহলে মনে রাখবো যে তুমি যদি এমনি মনে রাখতে পারো ভালো, না পারলে তোমার টেকনিক দিলাম আর কি, যে ভাই মাথা এবং প্রথম কোষেরকার মধ্যে 1 নাম্বারটা, এটা তো প্রথম কোষেরকার যেহেতু 1 নাম্বার, অ্যাটলাস তো 1 নাম্বার, এজন্য মনে রাখবে যে এটা হচ্ছে প্রথম। পাতে মনে রাখবা যদি পায়ের আঙ্গুলের ডগার উপরে দাগাই, পায়ের আঙ্গুলের ডগার উপরে দাগাইলে, হ্যাঁ, এটা হচ্ছে কি এখানে। আর বড়ই দিয়ে মনে রাখবা বাহুকে বাস করি, তাহলে মানব মন বড়ই, একটু কথা দিয়ে মনে রাখতে পারবা কি যে মানব দেহে কি কি উদাহরণ আছে। আর বাস্তবে বড়ই কঠিন, দিয়ে মনে রাখতে পারবে বাস্তবের উদাহরণ গুলো। ক দেয়া কাচি, কি কাচি। ঠ দেয়া হচ্ছে ঠেলা গাড়ি, ন দেয়া হচ্ছে নখ কাটার যন্ত্র, বইয়ের দিকে লেখো, ঠিক আছে। তো তোমার একটা টেকনিক বললাম যে ভাই বাস্তবে কঠিন, এই টেকনিক দিয়ে তুমি কি মনে রাখতে পারবা? আমাদের প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর লিভার কি উদাহরণ মনে রাখতে পারবা? কঠিন দিয়ে সিরিয়ালে মনে রাখতে পারবা। আরেকটা সহজ বুদ্ধি আছে, দেখো আরেকটা সহজ বুদ্ধি হলো কাঁচি শব্দটা, কাঁচি কিন্তু একটা শব্দ, এটা হবে কি? প্রথম শ্রেণীর লিভার। ঠেলা গাড়ি দুটো শব্দ দিকে হবে কি? দ্বিতীয় শ্রেণীর লিভার। নখ কাটার যন্ত্র তৃতীয় শব্দ, তৃতীয় শ্রেণীর লিভার। এটা আরেকটা সুন্দর টেকনিক, ঠিক আছে। আশা করি তুমি এমনি মনে রাখতে পারবা। আচ্ছা মাঝখানে কোনটা থাকবে? মাঝখানেটা মনে রাখার জন্য তুমি এমনি বলবা পিতার ভারী প্রচেষ্টা, কি বলবা? মনে না থাকার জন্য তো মনে থাকে না, অনেকের জন্য টেকনিক দিতেছি। পিতার ভারী প্রচেষ্টা, এভাবে তোমার কেউ সাজাই দিবা না, সুযোগ থাকো, তুমি আরো 10টা ক্লাস দেখে আসো প্রয়োজনে। পিতার ভারী প্রচেষ্টা, পিতার দিয়ে মনে রাখবে যে পিভট,
প্রথম শ্রেণীর লিভারে কি থাকবে, পিভট থাকবে মাঝখানে, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার থাকবে মাঝখানে, ভার দিয়া ভারী, 50টা দিয়ে মানবা কি থাকবে, 50টা থাকবে মাঝখানে, বুঝছো? তাহলে প্রথম শ্রেণীর লিভারে পিভট থাকবে মাঝখানে, পিভট। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকবে কোনটা, ভার। আর মাঝখানে আমরা বুঝছো তো কোনটা, একটু কম্বিনেশন দেখাইলাম ওইটা। আর স্পেশাল কথা কি, স্পেশাল কথা হলো ভাই, প্রথম শ্রেণীর লিভারে অল্প বলে বেশি ফল, মনে রাখবা, অল্প বল বেশি ফল, এই কথাগুলো মনে রাখতেই হবে। অল্প বল বেশি ফল, এটা হলো প্রথম শ্রেণীর লিভারের স্পেশাল কথা। দ্বিতীয় শ্রেণীর লিভারের কথা হলো সামান্য প্রচেষ্টায় বেশি ওজন, সামান্য প্রচেষ্টায় বেশি ওজন, সামান্য প্রচেষ্টায় কি বেশি ওজন, বেশি ওজনকে উপরে তুলতে পারে, এটা কি তুমি বইতে দেখো বোলমার্ক করা আছে, সামান্য প্রচেষ্টা বেশি ওজন, এটা কি দ্বিতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের স্পেশাল কথা কি, স্পেশাল কথা হলো ভাই দ্রুত গতির সঞ্চালন দেখা যায় কোথায়, দ্রুত গতির সঞ্চালন দেখা যায় কোথায়, এটা হলো তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, তো তুমি আশা করি এইভাবে করে পুরো ব্যাপারটারে এখানে সাজায় ফেলতে পারবা যে ভাই মানব দেহ উদাহরণ কি, বাস্তবের উদাহরণ কি, মাঝখানে কি আছে, আর স্পেশাল কথাবার্তাগুলো কি কি। তাহলে আশা করি এরপরে তোমার এই লিভার থেকে কোনো জিনিস আটকানো সম্ভব না। এইভাবে তোমার 7টা ক্লাস দেখে আসো, দেখবা যে এইভাবে গুছায় কেউ দেয় না, জাস্ট বলে দিয়ে চলে যায়, বই থেকে জায়গায় দিয়ে চলে যায়, গুছাই দেয় না। গুছানো একটা আর্ট ভাই, এটার জন্য খুব বড় ডাক্তার হইতে হয় না, এটা একটা স্কিল, ব্রেনের জিনিস, এই জিনিস সবাই পারে না, বুঝছো? বুঝছো কিনা বলো? তাহলে লিভার পারবা কিনা বলো, লিভার তন্ত্র পারবা কিনা, লিভার নিয়ে পারবা কিনা বলো, লিভার নিয়ে কথাবার্তাগুলো পারবা কিনা বলো? তাহলে হচ্ছে আমরা আরো একটু পরে দিই অস্থিভঙ্গ। হ্যাঁ, অনেক রকমের অস্থিভঙ্গ, আচ্ছা পেশি আছে, আমার হাঁটুর পেশি আছে, একটু বলতে হবে আমাকে, হাঁটুর পেশি আছে, একটু বলে দিতে হবে আমাকে, হাঁটুর পেশি আছে, অস্থিভঙ্গ আছে। হাঁটুর পেশি পড়াইলে আমাদের শেষ পড়া, মেনলি পড়া শেষ, মেন পড়াগুলো আমাদের শেষ। এছাড়া বিভিন্ন জয়েন্ট নিয়ে কথাবার্তা বলা আছে, জয়েন্ট গুলো একটু পড়ে নিবা। সচল সন্ধি, সচল অস্থি সন্ধি, অচল অস্থি সন্ধি, একটা হলো আংশিক সচল, সাইনোভিয়াল গুলো হচ্ছে সচল হয়, আর আমাদের কোরটিকার অস্থিগুলা কিন্তু অচল হয়। ঠিক আছে, আর আংশিক সচল কোনগুলা, উদাহরণগুলা পড়বা। তো আংশিক বিভিন্ন অস্থি সন্ধি, বিভিন্ন টাইপের অস্থি সন্ধি, এগুলা পড়বা আলিম স্যার এবং মাঝে মিলাই পড়বা, বিভিন্ন রকমের অস্থি সন্ধির টাইপ। যেমন দাঁতের মধ্যে যে অস্থি সন্ধি, এটা বলে গমফুসিস, দাঁতের মধ্যে সন্ধিটা কি বলে, দাঁত এবং দাঁতের কুঠুরির মধ্যে সন্ধি থাকে, সন্ধিটা বলে গমফুসিস ধরনের সন্ধি। এর মধ্যে অনেক ধরনের সন্ধি আছে, এটা তোমরা এক্সট্রা এটাতে পড়ে নিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, গেল। স্ক্রিনশট নিতে পারো ইচ্ছা হইলে, বুঝতে পারলাম। তো আমি তোমাকে টেকনিক দিয়ে বললাম, তোমার যদি মনে না আমার ভাই এমনি মনে থাকে, তুমি জাস্ট গুছাইলে দেখবা 60% পড়া এখানেই শেষ। গুছাইলেই দেখবা তোমার পড়া অনেকটা সহজ হয়ে গেছে। যদি না গুছাও তাহলে তোমার এলোমেলো লাগবে, নেক্সট টাইম আবারও পড়তে সময় লাগবে। আর দেন তোমাকে টেকনিক বললাম, বা যদি মনে হয় টেকনিক ছাড়া মনে থাকে তাহলে গুড, ভেরি গুড। এবার চলো আরো একটু যে ভাই কি বলতেছিলাম, আমাদের অস্থি সন্ধির কথা বলতেছিলাম। আচ্ছা, হাড় ভাঙা থেকে কি পড়বা তোমার বলি, দেখো এতে দাগানো লাইন গুলো ফলো করবা, হাড় ভাঙা থেকে দাগানো লাইন ফলো করবা। ঠিক আছে, যেমন তুমি পড়বা হচ্ছে অনুপ্রস্থ অস্থিভঙ্গ, রৈখিক অস্থিভঙ্গ, তির্যক অস্থিভঙ্গ, সর্বিলাকার অস্থিভঙ্গ, গ্রিনিস্টিক ফ্র্যাকচার, এটা দাগাবা ভালো করে। গ্রিনিস্টিক ফ্র্যাকচার এটা হচ্ছে তোমার মনে করবা যে অসম্পূর্ণ অস্থি বিভাজন, বুঝো? অস্থি ভাঙা যায় কিন্তু ভালো করে ভাঙে না, এটা গ্রিনিস্টিক বলে। বাচ্চাদের ক্ষেত্রে এরকম দেখা যায়, এটা ইম্পর্টেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স বা শিশুদের ক্ষেত্রে কি দেখা যায়, গ্রিনিস্টিক ফ্র্যাকচার দেখা যায়, এটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে টর্সন ফ্র্যাকচার, এটা বলে সর্পিলাকার ফ্র্যাকচার, দাগান লাইন ফলো করবা জাস্ট এখান থেকে। 3 রকমের অস্থিভঙ্গ আছে, একটা হলো সাধারণ, অপর নামগুলো ভালো করে পড়বা। সাধারণের অপর নাম বদ্ধ, সাধারণের অপর নাম বদ্ধ, যৌগিকের অপর নাম উন্মুক্ত, আর তোমার হচ্ছে জটিলের অপর নাম চাপা। ভিতরের পড়ার যেমন একটা আসে না, দাগান লাইন ফলো করবা এখান থেকে, তাহলে এনাফ। ঠিক আছে, এখানে দাগান লাইন ফলো করবা। আর অস্থি ভেঙে গেলে কি হয় না হয় তেমন একটা প্রশ্ন আসে না। অস্থির স্থান যদি মাঝে মাঝে কি হয়, অস্থির জায়গা থেকে লইয়া জায়গা, যে জায়গায় সন্ধি আছে, একটা সাথে একটা হাড়ের সাথে মনে করো একটা হাড় লাগানো আছে, হাড়গুলো জায়গাতে ফিরে জায়গা, এটা হলো স্থানচ্যুতি, এটা হলো ডিসলোকেশন অফ বোন। ঠিক আছে, এখান থেকে তুমি একটু রিডিং করবা। অস্থি স্থানচ্যুতি 4 ধরনের, এটা একটু দেখো। অস্থির স্থানচ্যুতি থেকে আমরা 4 ধরনের, যে জন্মগত, আঘাতজনিত, 4 ধরনের, এটা ইম্পর্টেন্ট। শেষ। মস্কানো মানে স্প্রেন, আমাদের মস্কায় যায় অনেক সময় হাত পা, তো এখানে একটু দাগানো লাইন আছে। যেমন আমাদের সবচেয়ে বেশি মস্কায় কোন জায়গায়, গোড়ালিতে, গোড়ালি আছে না, গোড়ালি, হাত পায়ের গোড়ালির মধ্যে সবচেয়ে বেশি মস্কা, এটা দাগাবা বইয়ের থেকে। তারপর তোমার আরো দাগানো লাইন ফলো করবা, তাহলে হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, কোথায় কোথায় আর তাহলে সবচেয়ে বেশি মস্কায় কোথায়, গোড়ালিতে। কাদের বেশি মস্কায়, খেলোয়াড়দের, কারণ খেলোয়াড়রা দৌড়াদৌড়ি করে বেশি বেশি, ঠিক না? এখানে পড়বা রাইস নামক একটা কথা আছে, রাইস দিয়ে হচ্ছে রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন, রাইস কথাটার মিনিং পড়ে নিবা। এই তো, এবার চলে আসো লাস্ট যে টপিকটা ছিল হাঁটুর পেশি।
হাঁটুর পেশিগুলো একটু পড়ে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? সর্বশেষ টপিক এক্সট্রাডেটের উপরে ক্লাস নিব না। এক্সট্রাডেটের উপরে তোমরা হচ্ছে মেইন বেচে পাবা, তো কিন্তু বেচে আসো আমাদের। এক্সট্রাডেটের উপরে দাগানো লাইন ফলো করবা, তাহলে এনাফ। এর আলাদা করে ক্লাস নিব না, ঠিক আছে? আচ্ছা, এক্সট্রাডেট তো খুব বেশি একটা লাগেও না, খুব বেশি লাগে না, সত্যি কথা। তবে আমি একটা কাজ করতেছি, জানো, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি। সেটা হলো যে আলমোসারের বইয়ে কোন নতুন তথ্যগুলো আসছে সেগুলো দাগানো, এবং এই বইয়ের মধ্যেই আলিম স্যার এবং মাদুদ আমার যে এক্সট্রা ইনফোগুলা সেগুলো মেইন বইয়ের মধ্যে লিখে একটা পিডিএফ তৈরি করতেছে আস্তে আস্তে, বুঝছো? তাতে তোমাদের একবার গোছানো হয়ে যায়। অথবা তোমরা যদি একটা কল লাইলে খুঁজে বাই করে আমি এটা আরেকটা নোট করে দিয়ে দিব, বুঝছো? দেখো, হাঁটুর পেশি দুই রকমের পেশি আছে, বক্রীকরণ আর প্রসারণ পেশি। কিছু কিছু পেশি আছে যেগুলো বাঁকায় দেয়, অথবা তোমার মনে করো যে বাঁকায় দেয় অথবা সংকোচন করে ফেলে। আর এটা হলো প্রসারণ পেশি, হ্যাঁ, ফ্লেক্সর এক্সটেন্সর মানে কথায় আছে। তো আর অল্প একটু আছে, শেষ। তাহলে কি কি আছে দেখো, আমি তোমার একটু দেখাই। দেখো, তোমার চিত্র আছে বইয়ের মধ্যে, চিত্রটা দেখো বইয়ের মধ্যে, তাহলে হয়ে যাবে। এটা আলাদা করে লেখা লাগবে না। দেখো, হ্যামস্ট্রিং পেশি হচ্ছে তোমার কোথায়, সামনে না পিছনে বলো? হ্যামস্ট্রিং পেশি কোথায়? বক্রীকরণ পেশি, মনে রাখো। তাহলে নাম্বার 1 আমি তো যদি বলি, দেখো, সংকোচন করবে বা বাঁকাবে, সংকোচন পেশি বা ফ্লেক্সর পেশি বা বক্রীকরণ পেশি, ঠিক আছে না? লেখার দরকার নাই, বই থেকে দেখো এটা। আর প্রসারণ পেশি, আরেকটা আছে প্রসারণ পেশি। দেখো, এই প্রসারণ সংকোচন পেশি বলা কি হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং কোথায়? সংকোচনে। কথা হচ্ছে হ্যামস্ট্রিং এর মধ্যে উদাহরণ কি কি? দেখো, বাই আর সেমি বলে তুমি ধরবা, এটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশির উদাহরণ। 3টা উদাহরণ আছে। দেখো, বাইসেপস ফিমোরিস, এখানে না, সরি, হ্যাঁ ঠিক আছে, বাইসেপস ফিমোরিস, বাই এবং সেমি। তুমি কি দেখবা? হ্যামস্ট্রিং পেশির মধ্যে কি দেখবা? বাইসেপস, বাই দেখবা এবং সেমি দেখবা। সেমি মানে কি? অর্ধেক না? তুমি মনে রাখবা যে অর্ধেক আর 2 দেখবো, অর্ধেক দেখবো, 2 দেখবো। সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডনোসাস। তো দেখো, 3টা উদাহরণ খেয়াল করো, কি সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডনোসাস আর বাইসেপস ফিমোরিস। এই 3টা হলো কি আমার সংকোচন পেশি বা বক্রীকরণ পেশি, যেটাই বলো না কেন, হ্যাঁ, বা হ্যামস্ট্রিং পেশি, যেটাই বলো না কেন, ঠিক আছে? তাহলে বাঁকাইতে যদি হেল্প করে, এগুলো বলে কি? বক্রীকরণ পেশি। 3টা পেশি আছে হ্যামস্ট্রিং এর মধ্যে, এটা পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে উদাহরণ পড়লাম। এবার আসো তোমার প্রসারণ পেশি এবার না পড়লেও হয়, তারপরে তুমি মনে রাখো 3টা বাস্টাস আছে, বাস্টাস মিডিয়ালিস, বাস্টাস ইন্টারমিডিয়ালিস, বাস্টাস ল্যাটারালিস। আর একটা হলো তোমার লেখা আছে রেক্টাস ফিমোরিস। একটা কি? রেক্টাস ফিমোরিস। এটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, রেক্টাস ফিমোরিস। প্যাচ লাগাই দিও না, তোমার প্যাচ লাগবে এটাই। একটা হলো বাইসেপস ফিমোরিস, একটা রেক্টাস ফিমোরিস। তখন প্যাচ লাগিয়ে দেবো যে ভাই কোথায় যেন পড়ছিলাম। তো মনে রাখো যে বাই মানে তো 2। ভাই আমাকে ভাই ক্লাসে বলে দিয়েছিল যে ভাই সেমি আর বাই মানে 2 বোঝায়, ভালো হচ্ছে, ঠিক না? বাই 2 বোঝাতে, বাই এবং সেমি থাকবো বক্রীকরণে। ব ফর বক্রীকরণ, ব ফর বাই থাকবো, আর বাই থাকলে সাথে কি থাকবো? 2 থাকবো, মনে রাখবো 2 থাকবো। হেমি থাকবো, হেমি সেমি কথাগুলো থাকবো, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডনোসাস এবং কি বাই থাকবো। আর রেক্টাস ফিমোরিস কিন্তু এই জায়গা, তো 2টা ফিমোরিস আছে, 2টা ফিমোরিস, একটা রেক্টাস, একটা হলো বাইসেপস। প্যাচ লাগিয়ে দিও না, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা অপশন লাগিয়ে দিতে পারে, ট্রাইসেপস ফিমোরিস। বাইসেপস কথাটা যেহেতু আছে, ট্রাইসেপস লাগিয়ে দিতে পারে, একটু সতর্ক থাকবা। ট্রাইসেপস ফিমোরিস না, হ্যাঁ, বাইসেপস ফিমোরিস, এবং এখানে রেক্টাস ফিমোরিস না, এদের মধ্যে প্যাচ লাগিয়ে দিও না। তো কথাটা মানে কি দেখো, মিডিয়ালিস ইন্টারমিডিয়ালিস কেন বলছে একটু বলে দিই ফার্স্ট। দেখো, তো মিডিয়াল মনে রাখবা, মিডিয়াল মানে কি? এই মনে করো আমার দেহ, দেহের মাঝখান হচ্ছে এটা, দেহের মাঝখান কি? দেহের মাঝখানের কাছাকাছি যেটা, এটা বলে মিডিয়াল। আমি যদি এখানে একটা ফোঁটা দেই, এখানে একটা ফোঁটা দেই, 1 নাম্বার 2 নাম্বার, তো মনে রাখবা দেহের মাঝখানে, এটা তো আমার মাথা, এটা তো আমার মাথা, দেহের মাঝখানের কাছাকাছি যেটা আছে এটার নাম হলো মিডিয়ালিস। আর দূরে যেটা আছে এটার নাম ল্যাটারালিস। তাহলে মিডিয়াল ল্যাটারাল কথা বুঝে নাও যে আমার দেহের মাঝখানে, আমি যদি বলি এই হচ্ছে মার্কার, এই হলো আমার একটা বাম হাতের মুষ্টি, ঠিক আছে না? আমি যদি বলি কোনটা মিডিয়াল কোনটা লেটারাল, আমি বলবো যে আমার দেহের মাঝখানে হলো এটা, দেহের মাঝখানের কাছাকাছি আছে কোনটা? এই মার্কারটা, এটার নাম মিডিয়ালিস, আমাদের মিডিয়ালি আছে, এটা আছে ল্যাটারালি, বুঝছো? দেহের মধ্যখানের কাছাকাছি যে জিনিসটা আছে এটার নাম হলো মিডিয়াল পার্ট, আর সবার দূরে যেটা আছে এটার নাম ল্যাটারাল পার্ট। তো আমাদের হাঁটুর মধ্যে, একটা পেশি আছে, 3টা পেশি, ভাস্টাস নামে 3টা পেশি আছে, হ্যাঁ, বাস্টাস, হ্যাঁ, বাস্ট মানে তো বেশি, মনে রাখবা, বাস্ট মানে তো বেশি, বেশি মানে তো প্রসারণ হবে এগুলো, ঠিক না? তাহলে প্রসারণের মধ্যে উদাহরণ কোনগুলো? বাস্টাস থাকবো, 3টা বাস্টাস। দেখো, এই মনে করো হাঁটুর মধ্যে দেখো, এটা মনে করো আমার দেহের মাঝখান, এটা দেহের মাঝখান চিন্তা করো, এখানে একটা পেশি থাকে, মিডিয়ালিস। সবচেয়ে দূরে একটা থাকে, তার নাম ল্যাটারালিস। আর দুটার মাঝখানে একটা থাকে, এটার নাম হচ্ছে ইন্টারমিডিয়ালিস, বুঝছো? দুটার ইন্টার মানে তো মাঝখানে, তাহলে মিডিয়ালিস, ওই সামনেটা হলো ল্যাটারালিস, আর মাঝখানে আছে দুইটার মাঝখানে একটা পেশির নাম হলো ইন্টারমিডিয়ালিস। তোমরা মিডিয়ালিস যদি চান্স পাও তোমরা সরাসরি দেখতে পারবা, হ্যাঁ, দেখে পড়তে পারবা, বুঝছো কিনা? তাহলে এই কথাগুলো খেয়াল রাখবা। এখানে আরো কিছু কথা আছে, একটু পড়ে নিও যে পায়ের প্রধান বা গুলির পেশি কোনটা, গুলির প্রধান পেশি কোনটা, পায়ের ডিম বা গুলির পেশি কোনটা? গ্যাস্ট্রোকনোমিয়াস। গ ফর গুলি, গ ফর গ্যাস্ট্রোকনোমিয়াস, মিলিয়ে পিরো, গ ফর গুলি, গ ফর গ্যাস্ট্রোকনোমিয়াস। তাহলে ডিমটা তো গুলির মতোই, গুলি মানে কি? গোল না?
গুলি মানে গোল গোল, ডি মতো গোল গোল, তোমার গ ফর গুলি, গ ফর গ্যাস্ট্রোকনোমিয়াস। তাহলে গুলির প্রধান পেশির নাম কি? গ্যাস্ট্রোকনোমিয়াস। পুরো এটা, হ্যাঁ। একেলিস কন্ডরা, ব্র্যাকেটে লেখা আছে একেলিস টেন্ডন। তা আমাদের পায়ের দিকে, পিছনের দিকে খেয়াল করে দেখো, আমার পায়ের দিকে, পা তো উপরে উঠতে দেখাতে পারতাম না, পায়ের পিছনের দিকে দেখো, আমার পায়ের পিছনের দিকে হাত দিয়ে দেখো, পায়ের পিছনের দিকে, গোড়ালির দিকে, পায়ের পিছনে এবং গোড়ালির দিকে হাত দিয়ে দেখো, লম্বা একটা টেন্ডন উপরের দিকে উঠছে, শক্ত। এটার নাম বলে একেলিস টেন্ডন, সবচেয়ে শক্তিশালী টেন্ডন দেহের মধ্যে, বুঝছো? এটার অপর নাম একেলিস কন্ডরা বলা হয়, কন্ডরা। যাই হোক, এই কথাগুলো একটু পড়ে নিও, তাহলে দেখবে ভেজাল লাগবে না আর, ঠিক আছে? তাহলে এই কথাগুলো পড়ো যে কারা কারা প্রসারণ ঘটায়, কারা কারা সংকোচন ঘটায়, হাঁটুর প্রসারণ পেশি কারা, সংকোচন পেশি কারা, পায়ের গুলির প্রধান পেশি কোনটি, হ্যাঁ, এই কথাগুলো পড়লেই হবে, আর সমস্যা হবে না। তাহলে পায়ের ভাঁজ করে কে, প্রসারণ করে কে, তাহলে এইসব কথা বলে বলে আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। আর একটা নোট দিয়ে দিও তোমাকে, একটা নোট দিয়ে দিলে তোমার কমপ্লিট হয়ে যাবে তোমার, বুঝছো? মামুন কায়ুম কি মাত্র আসছো? তাহলে ক্লিয়ার কিনা বলো। আফ্রিদা মনে হয় ক্লাসে আসো, ফাবিয়া মুশফিরা মনে হয় আসো, বলো ঠিকঠাক আছে কিনা, বুঝছো কিনা, পুরো সব ক্লিয়ার কিনা বলো। সবকিছু ক্লিয়ার করছি আমি, ঠিক আছে? বুঝছো কিনা বলো। আজকের ক্লাসে তোটুকুই থাকবে, আমাদের চ্যাপ্টারটা শেষ। হ্যাঁ, এই মামুন কায়ুম তোমার খুঁজতেছিলাম আমি, বুঝছো? আমি তো বললাম মামুন কায়ুম তো রেগুলার রেগুলার স্টুডেন্ট। পদ্ম, ফাবিহা মুশফিরা, মামুন কায়ুম এরা রেগুলার স্টুডেন্ট। মাঝখানে এখন আফ্রিদা যুক্ত হয়েছে, আফ্রিদা একবার রেগুলার থাকবো, ঠিক আছে? তাহলে মোটামুটি সব ক্লিয়ার কিনা বলো। যারা 3টা ক্লাস করছো তারা একটু রিভিউ দিতে পারো আমাদের অ্যাটলাস গ্রুপে, অ্যাটলাস পাবলিক গ্রুপে রিভিউ দিতে পারো, নোট করে দিতে পারো, বা তোমার মনের কথা একটু বলতে পারো যে ভাই কেমন লাগছে, ঠিক আছে না? মাঝখানে 2 নাম্বার ক্লাসে একটা হাড্ডি নিয়ে একটা মাঝখানে দাঁড়াইছিলাম না, এরকম একটা স্ক্রিনশট দিয়ে তোমরা চাইলে একটু পোস্ট করতে পারো, ঠিক আছে? যে ভাইয়া কেমন লাগছে, বুঝতে পারছো কিনা। আমি কিন্তু ম্যাক্সিমাম জিনিস ধরে ধরে পড়াইছি, নতুন বই থেকে পড়াইছি, ধরে ধরে সবকিছু পড়াইছি, কিছু বাকি নাই, আসলে কিছুই বাকি নাই। বাকি জিনিসগুলো তোমাকে 80-90% ক্লিয়ার করে দিয়েছি, তুমি বাকি 10% রিডিং দিয়ে কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? একাডেমিক এডমিশন সব কাবার, সব কাবার, ঠিক আছে? আফ্রিদা, তুমি যে ডেডিকেশন দেখাইছো, তুমি আমার প্রতি যে সম্মানটা দেখাইছো, আশা করি তুমি সম্মানের কি বলে প্রাপ্য, কি বাবা, কি বলা যায় এটাকে, প্রাপ্য উম, প্রতিদান পাবা, প্রতিফল পাবা, ঠিক আছে? রিওয়ার্ড পাবা, রেজাল্ট পাবা, ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি হচ্ছে আগামীকাল তো পূজার বন্ধ, তাই না? আমি হচ্ছে আগামীকাল বাসায় যাব। বাসায় গেলে কয়েকদিন ক্লাস বন্ধ থাকবে, তোমরাও একটু ছুটি কাটাইতে পারো হালকা পাতলা। বাসায় ছুটি কাটাও কয়েকদিন, 3-4 দিন। আমি তো 13 বা 14 তারিখ চলে আসবো। 13 তারিখ চলে আসলে আমি তোকে জানাবো যে কবে ক্লাস নিবো, ঠিক আছে? তোমরা চ্যাপ্টারটা পড়ো, রিভিশন দাও। আর এই পুরো চ্যাপ্টারের উপর একটা 50 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? 50 মার্কের পরীক্ষা হবে, তোমরা রিভিশন দাও, সিকিউ দেখে ফেলো। সিকিউর কিছু বাকি বাকি নেই, আশা করি সবই পড়াই ফেলছি। তোমরা সিকিউ দেখো, বিভিন্ন এমসিকিউ সলভ করো, আরো পরীক্ষা টরীক্ষা দিয়ে আরো এক্সপার্ট হয়ে যাও চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? একবারে শেষ। অনেকেই চ্যাপ্টারে ভয় পায়, ঠিক আছে? আজকের ক্লাসে এতটুকুই থাকে, আমি খাওয়া দাওয়া করে নেই, দেখি আমি চলে যাই।